আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব সেকেন্ড চ্যাপ্টার টু, ফার্স্ট পেপার চ্যাপ্টার টু, গুণগত রসায়ন। তা গুণগত রসায়নের শুরুতে কন্টেন্ট একটু দিয়ে দিই যে এখান থেকে আমাদের কি কি পড়তে হয়। গুণগত রসায়ন, ফার্স্ট পেপার চ্যাপ্টার টু। প্রথমে আমরা পরমাণুর কণিকা এর হিসাবটা, ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করা। দেন নম্বরে আসি, যাতে পরমাণুর কণিকা পড়ানো হচ্ছে, হিসাব বলতে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয়। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন। 3 নম্বরে পরমাণুর মডেল, সীমাবদ্ধতা, পরমাণুর মডেল এর সীমাবদ্ধতা, আর স্থির কক্ষপথের ব্যাসার্ধ বেগ এর সাথে স্থির কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি, তিনটা নিয়ে কথা বলবো। 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো। 5 হলো আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, ইন্টারনীতি থেকে কি ধরনের প্রশ্ন আসে পরে। উম নিউক্লিয়ার বিক্রিয়া, তড়িৎচুম্বকীয় বিকিরণ, তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চল, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। প্রদিক থেকে মুছে দিই। 8-এর পরে 9, ইউভি, আইআর, এমআরআই এর ব্যবহার। 10 হলো কিছু বেসিক ফর্মুলার ম্যাথ আছে এখানে। ম্যাথ বলতে কিরকম, এই যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, নিউ বার সমান হলো 1/ল্যামডা, এই ধরনের কিছু কিছু ম্যাথ আছে, এখান থেকে দেখবো। তো এই হলো আমাদের প্রথম পার্টটা। এই প্রথম যেটা লিখছি এটাকে পার্ট 1 লিখতে পারো।
পার্ট ওয়ান আমরা যে পার্টটা লিখছি প্রথমে 10 পর্যন্ত, এইটুকু হলো আমাদের প্রথম অংশের মধ্যে অন্তর্ভুক্ত। এবার আসি পার্ট টু। পার্ট টুটা হলো দ্রাব্যতা। দ্রাব্যতা ও আয়ন শনাক্তকরণ। দ্রাব্যতা নির্ণয় ম্যাথ। দ্রাব্যতা নির্ণয় ম্যাথ, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এখানে তার ম্যাথ ট্যাথ গুলো করবো। আহ, এই দুইটার বেসিক কনসেপ্টটা কি সেটা ব্যাখ্যা দিয়ে দ্রাব্যতা দেয়া ম্যাথ, দুই ধরনের ম্যাথ। দ্রাব্যতা দেয়া কেএসপি বের করো। 2 নম্বরে হলো কেএসপি দেয়া দ্রাব্যতা বের করো। 3 নম্বর হলো দ্রবণ ঠান্ডা করলে কতটুকু পদক্ষেপ করবে। এটার পরে 4 নম্বর সমায়ন। 5 নম্বর আয়ন শনাক্তকরণ। অম্লীয় এবং ক্ষারীয় দুইটা মূলকই। ক্ষারীয় অম্লীয় এভাবে লেখো। ক্ষারীয় ও অম্লীয় মূলক। 6 হলো শিখা পরীক্ষা। 7 আয়নিক যৌগের দ্রাব্যতা, ল্যাটিস এনথালপি ও হাইড্রেশন এনথালপি। পৃথকীকরণ পদ্ধতি। এখানে আমাদের কয়েক ধরনের জিনিস আছে। একটা হলো পাতন, ক্লাসন, দ্রাবক নিষ্কাশন, শেষে আছে ক্রোমাটোগ্রাফি। দ্যাটস অল, আমাদের সিলেবাস এটাই, মানে পুরোটাই। তো এখান থেকে আমরা শুরু করব। যেহেতু আহ, প্রথম থেকে শুরু করতাম, কিন্তু সমস্যা হলো যে অনেকের পরীক্ষা চলে আসায়, মেডিকেল পরীক্ষা কাছাকাছি আসায় এই যে আয়ন শনাক্তকরণ, শিখা পরীক্ষা, এগুলো নিয়ে একটু বেশি ঝামেলায় পড়তেছে।
এ কারণে আজকের লেকচারে একটু চেঞ্জ, আমরা শুরু করব না প্রথম থেকে। আজকে এই দুইটা টাইপ আগে শুরু করব, অর্থাৎ পার্ট টু এর আয়ন শনাক্তকরণ ও শিকা পরীক্ষা। এটা থেকে কোশ্চেন আসলে ওরা অনেকেই ঝামেলায় পড়ে, জিনিসটা মুখস্থ বুঝতে পারে না। তো যেহেতু অনেকের প্রবলেম এখানে, এই জন্য আজকের লেকচার আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি। ওকে, তাহলে আয়ন শনাক্তকরণ আর শিকা পরীক্ষা এখান থেকেই সেকেন্ড পেপার, চ্যাপ্টার টু গুণগত রসায়ন শুরু করলাম। তো প্রথমে আসি আমরা, 5 নাম্বার লিখছিলাম এটা আয়ন শনাক্তকরণ, এটা থেকে পড়ানো শুরু করলাম। আয়ন শনাক্তকরণ দুইটা ধরনের করতে হয়। এটা হলো ক্ষারীয়মূলক। ক্ষারীয়মূলক কি কি আছে? সহজ সহজ গুলো আগে দিই। অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, তারপরে অ্যামোনিয়াম, কপার, জিঙ্ক, আর একদম শেষে এই দুইটা লিখতে পারো Fe2+, Fe3+। খুবই রেয়ার কেসে, খুবই লেস ইম্পর্টেন্ট এই দুইটা, আসেই না বললেই চলে। আর এই জিঙ্কও, যদি বলো আসে কোনগুলা, আমি যদি আশাগুলো গোল দিয়ে দিই লাল কালি দিয়ে, একটু পরে আগে লিখে নিই। ও ক্ষারীয়মূলক আর অম্লীয়মূলক তিনটা আছে: ক্লোরাইড, সালফেট, কার্বনেট। এখন যদি বলা হয় যে পরীক্ষাতে কোনগুলো আছে, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম, কপার, ওখান থেকে 5টা আর এখান থেকে এই তিনটা। এই 5 আর 3 8টা আয়ন শনাক্তকরণ পারলে আমাদের হয়। জিঙ্ক, আয়রন, Fe2+, খুব রেয়ার কেসে আসে। আয়রন তো এখন দেয়ই না বললেই চলে, যদিও আমি সবগুলো দেখাই দিব। এখন এই আয়ন শনাক্তকরণ আমাদের যেভাবে পড়ানো হয়, অ্যাডমিশন একটা ছক থাকে, ওই ছকটা মুখস্থ করতে বলে। তো সমস্যা হলো, ওই ছক কেউ যদি মুখস্থ করে সে জীবনেও ঠিক করতে পারে না যে কি হচ্ছে, কেন হচ্ছে। সুতরাং আমি ছকটা একদম শেষে তৈরি করব। ছকটা নিজে নিজেই তৈরি করা যায়। আগে আমি প্রত্যেকটা আইন শনাক্তকরণ দেখাবো। মানে এখানে পড়ানোর প্রসেসটা সম্পূর্ণ অন্যরকম হবে। অন্যরকম বলতে কি, যে আমরা বিক্রিয়া শিখে বিক্রিয়া অনুযায়ী মুখস্থ রাখতে পারবো। কেউ যদি বলে যে বিক্রিয়া তো আমার লেখার দরকার নেই, এটা তো এমসিকিউ পরীক্ষা, হ্যাঁ অবশ্যই সত্য, তোমার এমসিকিউ তে লেখার প্রয়োজন নেই। কিন্তু সমস্যা হলো তুমি যখন প্র্যাকটিস করবা, এটা যদি শুধুমাত্র মুখস্থ করো, জীবনেও মাথার মধ্যে রাখতে পারবে না। এ কারণে আমাদের মনে থাকে না বা আমাদের জিনিসটা কঠিন লাগে। তাই আমি কি করব, এখান থেকে প্রত্যেকটা আয়ন শনাক্তকরণের বিক্রিয়া সহ দেখাবো। আর কিভাবে পরীক্ষাতে আসবে সেটা পরে দেখতে পাবো। তো প্র্যাকটিসের সময় অবশ্যই বিক্রিয়া সহ মনে রাখলে সুবিধা হবে। তো আমরা একটা একটা করে ক্ষারীয়মূলক থেকে শুরু করি। এখন কোশ্চেন হতে পারে যে ক্ষারীয়মূলক আর অম্লীয়মূলক কেন বলতেছি। ধরো একটা লবণ, এই একটা লবণের দুইটা পার্ট থাকে, একটা হলো পজিটিভ আয়ন, এই যে পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন। And এই পজিটিভ আয়নটাকে আমরা সবসময় ক্ষারীয়মূলক বলি। পজিটিভ আয়নটাকে, একটা লবণের পজিটিভ আয়নটাকে সবসময় ক্ষারীয়মূলক বলি। আর নেগেটিভ পার্টটাকে সবসময় অম্লীয়মূলক বলি, অম্লীয়মূলক বলি। আর এই পজিটিভ নেগেটিভটা অম্লীয়মূলক, ক্ষারীয় কেন অম্লীয় হয় তার আরো ব্যাখ্যা দেওয়া যায়। NaOH আর HCl, এই দুটোর বিক্রিয়া ফলে কিন্তু এই লবণটা তৈরি হয়। তো খেয়াল করে দেখো, আর এখানে পানি তৈরি হয়, পানিটা আমাদের দরকার নাই। এই যে নেগেটিভ আয়নটা দেখো একটা অ্যাসিডের কাছ থেকে আসে, দেখছো? এই যে অ্যাসিডের কাছ থেকে নেগেটিভ আয়নটা আসে, এই জন্য একে বলা হয় ক্ষারীয়মূলক। আর এই পজিটিভ জিনিসটা দেখো একটা ধাতুর কাছ থেকে, এই ক্ষারের থেকে আসে, এই জন্য এটাকে বলা হয় ক্ষারীয়মূলক। অর্থাৎ একটা লবণের যে দুইটা পার্ট থাকে, একটা হলো অম্লীয়, একটা ক্ষারীয়। কেন? কারণ ক্ষারীয় পার্টটা মানে যেটা পজিটিভ আয়ন, ওই পজিটিভ আয়নটা যেহেতু একটা ক্ষার থেকে আসে এই জন্য একে ক্ষারীয়মূলক বলে। আর নেগেটিভ আয়নটা যেহেতু একটা অ্যাসিড থেকে আসে এই জন্য এটাকে অম্লীয়মূলক বলে। ওকে, প্রথমে আমরা অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করলাম। 1 নাম্বার থেকে আসি, শনাক্ত করবে অ্যালুমিনিয়াম আয়ন। তো Al3+ আয়ন শনাক্ত করো।
আমরা একাডেমিকে একরকম ভাবে পড়াইছি, আর এখানে আমরা অন্যরকম ভাবে পড়বো। তো অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করা হয় কি দিয়ে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। বিকারকটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্ত করে। শনাক্ত করে কি দিয়ে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। কিভাবে হয় দেখো। অ্যালুমিনিয়াম লবণের দ্রবণের মধ্যে যদি আমি NH4OH দেই, তবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা জেলির ন্যায় পদক্ষেপ পড়ে। সাদা জেলি, সাদা জেলির ন্যায় পদক্ষেপ পড়ে। এইটুকু মনে রাখলে আমাদের যথেষ্ট। অ্যালুমিনিয়াম ওইচ এর সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর NH4 আলাদা হয়ে গেছে। এই বিক্রিয়ার সমতা করার কোনো দরকার নাই, কারণ তুমি MCQ পরীক্ষা দিবা। তুমি কখনোই কি পরীক্ষা দিবা না, কখনোই এটার জন্য আলাদা করে লেখার পরীক্ষা দিবা না। সুতরাং এটা আমরা শুধুমাত্র বিক্রিয়া দিয়ে প্র্যাকটিসের জন্য মনে রাখবো। এই বিক্রিয়া যদি প্র্যাকটিস করো, জীবনেও তোমার মাথা থেকে বেরোবে না। এখন যদি পরীক্ষাতে আসে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করে কি দিয়ে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এক কথায় উত্তর। কিন্তু কখনো কখনো তোমার একটু কনফিউজ করার জন্য বলবে যে একটি লবণের দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সাদা জেলির ন্যায় পদক্ষেপ পড়ে। এই সাদা জেলির ন্যায় পদক্ষেপের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হয়, পদক্ষেপ আবার তৈরীভূত হয়। মানে অনেকে বুঝতেছে না সাদা জেলির ন্যায় পদক্ষেপটা কেমন। তোমরা অনেকে প্রাণ লিসি ড্রিঙ্ক খাইছো। ওই প্রাণ লিসি ড্রিঙ্ক যেমন সাদা থকথকে একটা জিনিস, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ঠিক এক্স্যাক্টলি ওই রকম একটা জিনিস, সাদা থকথকে একটা তরল। তাহলে অ্যালুমিনিয়াম লবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে সাদা জেলির ন্যায় পদক্ষেপ যদি আসে, তাহলে আমি বলবো যে আমার লবণটা কি ছিল, অ্যালুমিনিয়াম ছিল। এইটুকু জানলেই চলে। আর একটা জিনিস যদি বলি, এইটার মধ্যে, এই সাদা জেলিটার মধ্যে যদি এখন আমি একটু NaOH দিয়ে দিই, ওই যে সাদা জেলির মধ্যে যদি NaOH দিয়ে দাও, তবে ওই পদক্ষেপটা বর্ণহীন হয়ে যায়। NaAlO2, মানে ওইটা দ্রবণীয় হয়ে গেছে। এটা কিন্তু পরীক্ষা না, মানে এটা কিন্তু শনাক্তকরণ না। শনাক্তকরণ কিন্তু এটা। আর এই NaOH দিয়ে কি করা হচ্ছে? NaOH দিয়ে ওর কনফার্মেশনটা চেক করা হচ্ছে। তুমি যে সাদা জেলিটা পাইছো, ওই সাদা জেলিটা যে আসলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডই, সেটা বোঝানোর জন্য আর একটা পরীক্ষা করা হয়, যে ওর মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্স সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ওই পদক্ষেপটা আবার দ্রবণীয় হয়ে যায়, মানে একদম পানির মতো হয়ে যায়। আর এখানে তৈরি হয় হলো কি, পানি। তো এই বিক্রিয়া কিন্তু শনাক্তকরণ না। শনাক্তকরণ কিন্তু এইটা, যে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ করে কি দিয়ে? এক কথায় আনসার হবে NaH4OH দিয়ে। আমাদের একটা আয়ন শনাক্তকরণ শেষ, আমরা 2 নম্বরটাতে যাব। এই যে একটা একটা করে বিক্রিয়া দিব আর শনাক্তকরণ করব, এটা করলে আমাদের জীবনে মাথা থেকে বেরোবে না। এবার আসি যে সোডিয়াম আয়ন শনাক্তকরণ। কেউ যদি শুধুমাত্র ছক মুখস্থ করো, তার জন্য এটার অ্যান্সার দেওয়াটা খুব কষ্টকর। সোডিয়াম আয়ন শনাক্তকরণ করে হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে। K2H2SB2O7। যৌগটার নাম হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। যৌগটার নাম হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো আমরা 2 নম্বরটা শনাক্তকরণ করতেছি। 2 নম্বরটা সোডিয়াম আয়ন শনাক্তকরণ করে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে। And সোডিয়াম আয়ন এটা দিয়ে শনাক্ত হয় কিভাবে দেখো। একটা সোডিয়াম লবণের মধ্যে যদি আমি ওই K2H2SB2O7 এই যৌগটা যোগ করি, তখন এই সোডিয়াম কি করে, পটাশিয়ামকে খেদায় দেয়। দেখো একই ধরনের মৌল কিন্তু সোডিয়াম পটাশিয়াম, একই চার্জ, সবকিছু একই। জাস্ট হলো সোডিয়াম কি করবে, পটাশিয়ামকে খেদায় দিয়ে ওই জায়গাটায় বসে যাবে। তাহলে এই জায়গাটা হবে Na2H2SB2O7। এটার নাম হলো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আর এই যেটা আসছে, এটা হলো সাদা অদক্ষেপ আসছে। আর এখানে পটাশিয়াম। তাহলে সোডিয়াম লবণের মধ্যে যদি আমরা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিই, তবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটে সাদা অদক্ষেপ আসে। ঠিক আছে। শুধুমাত্র বিক্রিয়াটা দিয়ে তুমি প্র্যাকটিস করো, তাহলে দেখো তোমার মাথার মধ্যে গেঁথে থাকবে, এই জিনিস বেরোবে না। খুব সহজ একটা জিনিস। সোডিয়াম আয়ন শনাক্তকরণ আমাদের এই একটাই, আমি যেগুলো দিয়ে একটা করে সেগুলো একটা করেই দেখাই। তাহলে সোডিয়াম আয়ন শনাক্ত করতে হয় এটা দিয়ে, যে কি দিয়ে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে। আমাদের 2টা শেষ কিন্তু। এবার 3 নম্বরে যাব আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে।
তাহলে 3 নাম্বার ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে যাই। 3 নাম্বার আয়ন শনাক্তকরণ ক্যালসিয়াম 2+। এই ক্যালসিয়াম 2+ শনাক্ত করা যায় দুইটা দিয়ে। এক নম্বরে হলো NH4OH দিয়ে এটা করা যায়, এটা পরে দিই, যেটা বেশি ব্যবহার হয় সেটা আগে দিই। NH4 2 C2O4, যৌগটার নাম হলো অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট। আর আরেকটা দিয়ে শনাক্ত করা যায় এটা NH4OH। এই দুইটা দিয়ে কিন্তু একে শনাক্ত করা যায়, অ্যামোনিয়াম অক্সালেট। আর একটা হলো তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম আয়নটা দুইটা দুইটা দিয়ে শনাক্ত করা যায়, মানে দুইটা বিকারক দিয়েই শনাক্ত করা যাচ্ছে। এখন প্রথমটাতে আসি, যে আমরা অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে কিভাবে শনাক্ত করব। তো যারা এই যৌগটা চিনতেছো না তাদের জন্য আমি একটু বলি। তোমরা নিশ্চয়ই অক্সালিক অ্যাসিডের সংকেত জানো, C OOH। এটা হলো অক্সালিক অ্যাসিড। এটাকে এভাবেও লেখা যায়, H2C2O4। দেখো একই জিনিস, হাইড্রোজেন দুইটা, কার্বন দুইটা, কার্বন দুইটা, অক্সিজেন চারটা, চারটা। তা সেকেন্ড পেপার চ্যাপ্টার 3, যেখানে আমরা জারণ বিজারণ করছি, ওখানে এটাকে আমরা অক্সালিক অ্যাসিড এভাবে লিখছি। এখানে আমি এভাবে লিখে দেখাচ্ছি, দুইটাই কিন্তু একই জিনিস। And এটার নাম হলো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড থেকে যদি দুইটা এইচ বাদ দিয়ে দাও, তখন একটা আয়ন তৈরি হয়। এটার নাম তখন হয় অক্সালেট আয়ন। এটাকে বলে অক্সালেট আয়ন। এই অক্সালেট আয়ন। আর এখান থেকে যদি অক্সালেট আয়ন, তার দুইটা হাইড্রোজেন বাদ দিচ্ছি, মানে এটা এটা বাদ দিলে দেখো 2-, একটা মাইনাস একটা মাইনাস মানে 2-। তো এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, অক্সালেট আয়ন। এটা হলো আমাদের অক্সালেট আয়ন। And এই অক্সালেট আয়নটাকে যদি আমরা অ্যামোনিয়াম দিয়ে দিই, এই অক্সালেট আয়নে, right, এই যে মাইনাস আছে, এই মাইনাসের জায়গায় যদি দুইটা অ্যামোনিয়াম বসাই দিই, NH4, NH4, তাহলে এই যৌগটার নাম এখন দাঁড়াচ্ছে হলো অ্যামোনিয়াম অক্সালেট। আর এখানে যদি অক্সালেটটা বসাই, এই অ্যামোনিয়ামটা, তাই ও+2 এখানে আসবে, আর এর এক ওইখানে যাবে। তাহলে এইটার নাম হলো কিন্তু অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে এই যৌগটাকে যে দুইভাবে লেখা যায় এটা একটু দেখালাম, যে NH4 2 C2O4 যৌগটা হলো অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেটকে দুইভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, যার যেভাবে খুশি সে লিখতে পারে। And এই অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে ক্যালসিয়াম আয়ন কিভাবে শনাক্ত করে সেটা এখন দেখি। যে কোনো একটা ক্যালসিয়ামের লবণ নিয়ে আমরা তার মধ্যে যদি অ্যামোনিয়াম অক্সালেট যোগ করি, এভাবেও তুমি লিখতে পারো, এভাবে লিখলেও সমস্যা নেই। এটা যদি যোগ করা হয়, তবে ক্যালসিয়াম অক্সালেটের CaC2O4, এই ক্যালসিয়াম অক্সালেটে সাদা অধক্ষেপ তৈরি হয়। আর অ্যামোনিয়ামটা এখান থেকে খেদায় যে বাইরে বসে। তাহলে ক্যালসিয়াম লবণের মধ্যে যদি অ্যামোনিয়াম অক্সালেট যোগ করা হয়, ক্যালসিয়াম অক্সালেটে সাদা অধক্ষেপ আসে। এখানে অনেকের বিক্রিয়াটা বুঝতেছো না, যাদের দেখো এই অক্সালেট 2- আর ক্যালসিয়াম 2+, তাহলে 2- আর 2+ কেটে যায়, এই জন্য কিছুই থাকে না। ঠিক আছে। আর কেউ যদি চাও বিক্রিয়াটা এইভাবে লিখতে, তো এইভাবে লেখাও যায়, যেমন একটু আগে যেভাবে লিখছিলাম, C OONH4 এভাবে যদি দেখাই, এই NH4 আর NH4 এখান থেকে সরে যাবে। ক্যালসিয়াম ওই দুইটা জায়গায়, যেহেতু চার্জ 2, একটা মাইনাস, একটা মাইনাস, আর ক্যালসিয়ামের চার্জ যেহেতু 2+, তাহলে দুইটাই এর সাথে এভাবে যুক্ত হয়ে পড়ে। তাহলে 2+2- ভ্যানিশ হয়ে যায়। এইটার এটা কিন্তু একই যৌগ, এটার এটা কিন্তু একই যৌগ, ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট আর ওই অ্যামোনিয়াম দুইটা আলাদা হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, যে ক্যালসিয়াম লবণের মধ্যে যদি অ্যামোনিয়াম অক্সালেট দেই, ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ পড়বে। তাহলে এটা দিয়ে আমরা এই আয়নটাকে, ক্যালসিয়াম আয়নটাকে শনাক্ত করতে পারি। বিক্রিয়া লিখে রাখো। বিক্রিয়া পরীক্ষার সময় কাজে লাগবে না, কিন্তু তুমি যদি বিক্রিয়া সহ খাতায় প্র্যাকটিস করো, জীবনে ভুলবা না। 2 নাম্বার, আর মুখস্থ করে গেলে এটা ভুলার চান্স 99%, কেউ যদি মুখস্থ করে চলে যায় না বুঝে। তাহলে ক্যালসিয়াম আয়নের আরেকটা টেস্ট, 2 নাম্বার টেস্ট, ক্যালসিয়াম লবণের মধ্যে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করি, তবে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাদা গুঁড়া তৈরি হয়। সাদা গুঁড়া।
সাদা গুঁড়া তৈরি হয়। সাদা সূক্ষ্ম, সাদা বর্ণের সূক্ষ্ম গুঁড়া, সাদা বর্ণের সূক্ষ্ম গুঁড়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এই যে সাদা বর্ণের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের গুঁড়া তৈরি হলো, এটা দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত, এই ক্যালসিয়াম আয়ন শনাক্ত হয়। তাহলে দুইটা পরীক্ষা, ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে গেলে অ্যামোনিয়াম অক্সালেট দিলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ আসে। আর দুই নাম্বার হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটা শনাক্ত হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে সাদা বর্ণের সূক্ষ্ম গুঁড়া তৈরি হয়। খেয়াল করো, অ্যালুমিনিয়ামের দিয়েও আমরা কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্ত করছিলাম। অ্যামোনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম কি তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে? সাদা জেলিন নেয়, আর এখানে সাদা সূক্ষ্ম গুঁড়া তৈরি করে। তাহলে অ্যালুমিনিয়াম আয়ন ও ক্যালসিয়াম আয়ন দুটাই কিন্তু NH4OH শনাক্ত হয়। এরপরে আরো পাবো আমরা এই জিনিস। তো আমরা 3 নাম্বার আয়ন শনাক্তকরণে যাই, অ্যামোনিয়াম। 3 নাম্বার শেষ, 4 নাম্বার শনাক্তকরণ। তাহলে 4 নাম্বারটাতে যাই। 4 নাম্বার আয়ন শনাক্তকরণ আমাদের হলো অ্যামোনিয়াম আয়ন, NH4+ আয়ন শনাক্তকরণ। এটা শনাক্ত করে একটা বিশেষ নাম, নেসলার বিকারক দিয়ে। নেসলার বিকারক। নেসলার বিকারকের সংকেত পরীক্ষাতে আসে K2HgI4। K2HgI4, এই জি লিখি নাই, K2HgI4। K2HgI4+ ক্ষার, এর সাথে একটু ক্ষার মিশানো থাকে। সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, মানে ক্ষারীয় এটা। নেসলার বিকারকের সংকেতটা নিয়ে অনেকে একটু ঝামেলায় পড়ে। এই সংকেতটা অনেকে বুঝতে পারে না। K2HgI4, এখানে কখনো কখনো এরকম একটা থার্ড ব্র্যাকেট দেয়া থাকে, তো থার্ড ব্র্যাকেট তুমি দিলেও মনে রাখতে পারো, না দিলেও সমস্যা নেই। এখন এই নেস্টার বিকারকের সংকেত কিভাবে হয় দেখো। অনেক জায়গায় দেখবা নেস্টার বিকারকের সংকেত এইটা লেখা আছে KHgI3। এটাও যে ভুল তা না। আসলে এই KHgI3 কে একটু গাঢ় করার জন্য এর সাথে পটাশিয়াম আয়োডাইড যোগ করে দেওয়া হয়। তো এটা যদি এর সাথে যোগ করে দেওয়া হয়, তখন দেখো পটাশিয়াম দুইটা, Hg হলো একটা, আর আই এই তিন আর এক চার। তার মানে এটা যে কথা এটাও সেই কথা, জাস্ট একটু গাঢ় বেশি। তাহলে নেস্টার বিকরকের সংকেত এটাও কিন্তু হতে পারবে। কারণ কি, যদি এর মধ্যে একটু পটাশিয়াম আয়োডাইড যোগ করা হয় ওইটা তৈরি হয়। তবে ম্যাক্সিমাম সময় K2HgI4 লেখা থাকে। And এখানে একটা থার্ড ব্র্যাকেট লেখা থাকে, তুমি চাইলে থার্ড ব্র্যাকেট দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। K2HgI4, এটা হলো আমাদের নেস্তার বিকারক। এই নেস্তার বিকারকের সাথে একটু ক্ষারীয় করা থাকে, অর্থাৎ এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা মেশানো থাকে। প্রথমে কি বিক্রিয়া হয়? প্রথমে হলো এই যে অ্যামোনিয়াম আয়নের সাথে এই নেস্তার বিকারকের মধ্যে যে ক্ষারটা থাকে, ক্ষারটা হলো, ধরে নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা মেশানো আছে, এই ক্ষারের সাথে অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করে NH3 গ্যাস তৈরি করে। আর এখান থেকে এই H+, দেখো এখান থেকে NH3 আছে, আর তার সাথে কিন্তু একটা H+ আছে এর মধ্যে। তো NH3টা আলাদা হয়ে গেল, আর এই H+ এখান থেকে OH এর সাথে বিক্রিয়া করে পানি হয়। আর এর যে সোডিয়াম আয়নটা থাকে, সেই সোডিয়াম আয়নটা এখান থেকে আলাদা হয়ে যায়। তাহলে প্রথম যে বিক্রিয়াটা, সেখান থেকে কি, যে ক্ষারের সাথে অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই অ্যামোনিয়া গ্যাসের সাথে আসলে নেস্তার বিকারকের বিক্রিয়া হয়। K2, ওই যে অ্যামোনিয়া গ্যাস, এই অ্যামোনিয়া গ্যাসটার সাথে নেস্তার বিকারক বিক্রিয়া করে K2HgI4, বিক্রিয়া করে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড NH2HG2I3। এটার নাম হলো অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, কালারটা হলো বাদামি। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, মার্কিউরিক আয়োডাইড এটা তৈরি করে। আর বাকি যে অংশ আছে, এই অংশটা আমাদের অতটা ম্যান্ডেটরি না, তুমি যদি শুধু এইটুকুই মনে রাখো। আর এরপরে যেটা তৈরি হচ্ছে সেটা আমি লিখে দিতে পারি ঠিকই, কিন্তু তোমার কোনো কাজে আসবে না। NH4I তৈরি হয়, আর কিছু পটাশিয়াম আয়োডাইড তৈরি হয়। তো আমরা পরীক্ষার জন্য যেহেতু শুধু MCQ পরীক্ষায় দিব, আমরা শুধু মনে রাখতে পারি যে নেস্তার বিকারকের সাথেই বিক্রিয়া হয়। নেস্তার বিকারকের সংকেতটা কি, K2HgI4+ ক্ষার। আর কিভাবে বিক্রিয়াটা হয়, অন্তত দুইটা বিক্রিয়া আমাদের একটু মনে রাখতে হবে। তবে এই বাই প্রোডাক্ট যেগুলো আছে, এই বাই প্রোডাক্ট তোমার মনে রাখার দরকার নেই।
যে বাই প্রোডাক্ট গুলো তোমার মনে রাখার কোনো দরকার নেই। তুমি যদি বিক্রিয়া প্র্যাকটিস করো, শুধুমাত্র এটার সাথে এটা বিক্রিয়া দিলে NH3 হয়, মানে এটুকু অংশ তোমার না লিখলেও চলে। তুমি এইটুকু অংশ মনে রাখলে হয় যে NH4 এর প্লাসের সাথে খাটটা বিক্রিয়া করো। তাহলে নেসার বিকারকের মধ্যে যে খাটটা থাকে সেই খাটের সাথে অ্যামোনিয়াম, এই খাটটা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে NH3 গ্যাস তৈরি করে। ওই NH3 গ্যাসের সাথে নেস্তার বিকারক মানে K2HJ4 বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড তৈরি করে, যেটার কালারটা কেমন, বাদামি বর্ণের। তাহলে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ শেষ, আমাদের 4 নাম্বারটাও শেষ। এখন চলে যাব হলো 5 নাম্বার আয়ন শনাক্তকরণ, কপার। আমি নাম্বারগুলো কিন্তু আমি নিজে দিচ্ছি, এমন না যে বই টই সিরিয়াল টাল আছে, এরকম কিছু না। কপার আয়ন শনাক্তকরণ, এটা শনাক্ত করা হয় দুইটা মূলক দিয়ে, মানে দুইটা বিকারক দিয়ে। 1 নাম্বার হলো সব থেকে বেশি ইউজ করা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর 2 নাম্বার হলো K4FeCN6। এই দুইটা দিলে আমাদের কপার আয়ন শনাক্ত হয়ে যায়। প্রথমে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখাই কিভাবে হয়। কপার আয়ন শনাক্ত করতে হয় দুইটা দিয়ে, এখন দেখো কিভাবে হয়। প্রথমত কপারের যে কোনো একটা লবণ, যেমন কপারের সবচেয়ে পরিচিত বা বেস্ট লবণ হলো কপার সালফেট। এই কপার সালফেটের দ্রবণের মধ্যে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, তাহলে প্রথমে হালকা নীল বর্ণের একটা কালার আসে। কিভাবে হয়? এই কপার হাইড্রোক্সাইড আর, না এটা ক্ষারীয় হয়, কপার সালফেটের সাথে কপার হাইড্রোক্সাইড একসাথে হয়ে থাকে, এটা একসাথে হয়ে যায়, যেটা তৈরি করে এটা ক্ষারকীয় কপার সালফেট। এটা প্রথমে হালকা নীল বর্ণের একটা কালার আসে, হালকা নীল। আর একটা কি তৈরি হয় এখান থেকে, এই অ্যামোনিয়ামের সাথে সালফেটও বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেটও হয়, তো ওটা আমাদের অতটা জরুরি না। অ্যামোনিয়াম সালফেট, তাহলে কপার সালফেট দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি অল্প মাত্রায় যোগ করা হয়, প্রথমে হালকা একটা নীল কালার আসে। কারণ এই হালকা নীল বর্ণ আসলো, এবার ওর মধ্যে আমি কি করলাম, পুনরায় এইটা আবার যোগ করলাম। মানে জিনিসটা কেমন, ধর একটা টেস্ট টিউব নিছি, একটা টেস্ট টিউব নিয়ে এটার মধ্যে প্রথমে আমরা NH4OH দিয়ে দিছি, এর মধ্যে কি রাখছি, কপার সালফেট রাখছি, আর এর মধ্যে একটু NH4OH দিছি। NH4OH দিলে এটা তৈরি হয়েছে। তারপরে আবার যদি NH4 আবার যোগ করলাম, মানে এবার বেশি করে দিলাম, এটা আগে একটু অল্প দিছিলাম, এবার বেশি করে। তাহলে আগে যেটা তৈরি হয়েছে এই সম্পূর্ণটা আবার নিব, মানে ওইটার মধ্যেই কিন্তু ঢালতেছি, ওইটার মধ্যে আবার NH4OH ঢালতেছি। তাহলে আগে যেটা তৈরি হয়েছে ওইটাই আমাদের সবটা নিতে হবে, কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড, আর তৈরি হচ্ছে হলো অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম সালফেট। এটার মধ্যে অতিরিক্ত পরিমাণ, মানে আগে যেটা হালকা নীল হয়েছে তার মধ্যে আবার NH4OH দিব, দিলে এখান থেকে আমাদের টেট্রামিন কপার সালফেট, এটা আমাদের খুব পরিচিত একটা আয়ন। টেট্রামিন কপার সালফেট, এর গাঢ় নীল বর্ণ তৈরি হয়, এটা কিন্তু গাঢ় নীল, গাঢ় নীল বর্ণ। আর এখানে কিছু পানীয় তৈরি হবে। তাহলে বিক্রিয়াটা সিম্পল, মানে যদিও দেখাচ্ছে জটিল কিন্তু জিনিসটা সিম্পল। যে কপার সালফেটের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে প্রথমে হালকা নীল হয়, এখন ওই হালকা নীলের মধ্যে আবার ঢালতেছি, তার মানে এখানে যেটা উৎপন্ন হয়েছে সেটা আবার বিক্রিয়কে নিয়ে আসছে। এই সম্পূর্ণ জিনিসটা দেখো আবার বিক্রিয়কে নিয়ে আসছে, নিয়ে এসে তার মধ্যে আবার কি দিছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে গাঢ় নীল বর্ণ তৈরি হয়। এই পরীক্ষার মাধ্যমে কপার আয়ন শনাক্ত হয়, অর্থাৎ কপার আয়ন শনাক্ত করলাম কি দিয়ে, NH4OH দিয়ে। NH4OH মনে রাখলেই চলবে, আর বিক্রিয়ার কথাগুলো জানতে হবে, কারণ এই বিক্রিয়াটা আসলে বর্ণনা সহ আসে। বর্ণনা সহ কিভাবে আসে সেটা একটু বলি, যে একটা লবণের দ্রবণের মধ্যে যদি প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তবে হালকা নীল বর্ণ তৈরি হয়। এই হালকা নীল বর্ণের মধ্যে যদি পুনরায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তা গাঢ় নীল বর্ণ তৈরি হয়। লবণটা কি ছিল বা আয়নটা কি ছিল, কপার আয়ন ছিল। তো প্রথমে হালকা নীল পরে গাঢ় নীল, এটা হলো কপার আয়নের শনাক্তকরণ। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কপার আয়ন শনাক্ত করলাম। আর একটা কপার আয়ন যদি শনাক্ত করি কি দিয়ে, K4FeCN6 দিয়ে। তাহলে এটা দিয়ে এখন কপার আয়ন শনাক্ত করব, কপার 2 প্লাস। এই কপার 2 প্লাস এর মধ্যে যদি আমি K4FeCN6 দিয়ে দিই,
তাহলে এখানে দেখো, একটা পটাশিয়ামের যোজনী কিন্তু এক, তাহলে চারটা পটাশিয়ামের যোজনী কিন্তু +4। এই চারটা পটাশিয়াম আছে এখানে, তাহলে চারটা পটাশিয়ামের যোজনী +4। তো যদি কপার চেয়ে এই পটাশিয়াম গুলোকে খেদাই দেয়, এখান থেকে এই কপার চেয়ে যদি পটাশিয়াম গুলোকে খেদাই দেয়, তবে এখানে কয়টা কপার ঢুকবে? দুইটা কপার ঢুকবে, Cu2। দুইটা কপারের যোজনী কিন্তু চার, চারটা পটাশিয়ামের যোজনী চার, আর এখানে দুইটা পটাশিয়ামের যোজনী বা জারণ মান চার। তাহলে এই জারণ মান যেহেতু চার, আর ওইটা বসে যাবে FeCN6। এটা হলো গাঢ় লালচে কালারের একটা পদক্ষেপ, আর ওই পটাশিয়াম গুলো আলাদা হয়ে যাবে। তো এই যে জিনিসটা তৈরি হয়েছে, এটা হলো লালচে বাদামি কালার। কপারের যৌগ এমনিতে লালচে, সবাই জানে যে কপারের যৌগ সব হলো লালচে। এটা হলো লালচে বাদামি কালার। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড বা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট যদি কপার লবণের মধ্যে দেওয়া হয়, তবে সেখান থেকে লালচে বাদামি বর্ণের একটা পদক্ষেপ আসে। এটা হলো আমাদের কপার আয়ন শনাক্তকরণ। তো কপার আয়ন শনাক্ত করলাম আমরা দুইটা দিয়ে। চলে যাচ্ছি আমরা পরেরটাতে, জিঙ্ক আয়ন শনাক্তকরণ। 6 নম্বর। জিঙ্ক আয়ন আমাদের অতটা ইম্পর্টেন্ট না, একবার আসছিল মনে হয় মেডিকেলে, এই জন্য আমাদের পড়তেই হবে। তো জিঙ্ক আয়ন শনাক্ত করতে হয় ওই দুইটা দিয়ে। কপার আর জিঙ্ক আয়নের শনাক্তকারী বিকারক একই, NH4OH দিয়ে করা যাবে, আর ওই K4FeCN6 দিয়ে করা যাবে। ওর মতো বিক্রিয়াগুলো জটিল না। 1 নম্বর, যদি NH4OH দিয়ে জিঙ্ক আয়ন শনাক্ত করি, জিঙ্কের লবণের মধ্যে যদি আমরা NH4OH দিই, জিঙ্ক হাইড্রক্সাইডে সাদা পদক্ষেপ পড়ে। জিঙ্ক হাইড্রক্সাইড এটা হলো সাদা পদক্ষেপ। আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে। তাহলে জিঙ্ক লবণের দ্রবণের মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিই, জিঙ্ক হাইড্রক্সাইডের সাদা পদক্ষেপ আসবে। এই জিঙ্ক হাইড্রক্সাইডের মধ্যে আরেকটা পরীক্ষা আছে, তো ওটার দরকার নেই। মানে এটা যে জিঙ্কেরই পদক্ষেপ, এর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দিলে ওই পদক্ষেপ দ্রবীভূত হয়ে যায়। ওটা কিন্তু বিক্রিয়া না, মানে ওটা আহ, নিশ্চিতকরণ পরীক্ষা। এখন আসা যাক, এই সাদা বর্ণের যে পদক্ষেপ, এটা তো হলো। আর একটা আছে জিঙ্ক আয়ন শনাক্তকরণ, K4FeCN6। দেখো, জিঙ্ক আয়নের দ্রবণের মধ্যে যদি আমরা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট দিই, জিঙ্কের লবণের দ্রবণের মধ্যে যদি আমরা K4FeCN6 দিয়ে দিই, K4FeCN6, তবে এখান থেকে দেখো আগের মতো এই জিঙ্ক যে পটাশিয়ামটাকে সরাই দিবে, তৈরি করবে হলো Zn2। এই যে পটাশিয়ামটাকে সরাই দিল K4, কিন্তু এটা K4FeCN6, তাহলে এটা হবে Zn2FeCN6। এটা Zn2FeCN6। এই যেটা তৈরি হয়েছে, আগে দেখো কপারের ক্ষেত্রে এই আয়নটা ছিল, এই যে এটা ছিল লাল, আর জিঙ্কের ক্ষেত্রে আমরা জানি এটা কি সাদা। জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের লবণ বা জিঙ্কের পদক্ষেপ মনে রাখবা সব সাদাই হয়। জিঙ্কের পদক্ষেপ সবসময় সাদা, কপারের জিনিস সবসময় লাল। এটা মনে রাখলেই হয়। ওকে। তাহলে জিঙ্ক আয়ন শনাক্ত করতে হবে একই জিনিস, কপারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর K4FeCN6। একই জিনিস, এখানে NH4OH দিলে সাদা হবে, দুইটাই সাদা হবে, K4FeCN6 দিলেও সাদা হবে। আর এই যে পটাশিয়াম গুলো আলাদা হয়ে গেল, বাই প্রোডাক্ট আমাদের মোটেও দরকার নাই। তো এই হলো আমাদের জিঙ্ক আয়ন শনাক্তকরণ। বাকি শনাক্তকরণ আছে দুইটা, Fe2+ আর Fe3+। আয়ন শনাক্তকরণ ক্ষারীয় মূলকের লাস্ট দুইটা। Fe2+ আর Fe3+ দুইটা একসাথে করা হয়, Fe2+ ও Fe3+ আয়ন শনাক্তকরণ। শনাক্ত করা হয় কি কি দিয়ে, এটা মনে রাখলেই যথেষ্ট। প্রথমত NH4OH দিয়ে, 2 নম্বর হলো NH4CNS দিয়ে, 3 নম্বর K4FeCN6 এটা দিয়ে। একটু ওই পাশে লিখি, 3 K4FeCN6 দিয়ে, আর 4 নম্বর K3FeCN6 দিয়ে। K4FeCN6, K3FeCN6 এটা দিই। K3টা আগে লিখলে ভালো করতাম, K3টা আগে দিই, K4টা পরে দিই।
এই চারটা জিনিস দিয়ে এই দুইটা আয়নকে শনাক্ত করা যায়। পরীক্ষাতে আসে না, খুবই খুবই লেস ইম্পর্টেন্ট, আজ পর্যন্ত দিতে দেখি নাই। খুবই লেস ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে না বললেই চলে। চারটা নাম মনে রাখলেই যথেষ্ট। মানে চারটা যদি তুমি কিছু না জানো, অন্তত শুধু চারটা নাম মনে রাখবা, আর কোনো কিছুই লাগবে না। তা আসি একটা একটা করে, প্রথমে এইটা দিয়ে শনাক্তকরণ দেখি। তাহলে NH4OH দিয়ে এই দুইটা আয়নকে কিভাবে শনাক্ত করা যায়। এখন একটা জিনিস আমাদের সহজে মনে রাখলে হয়, যে Fe2+ এর কালারটা বেসিক্যালি হলো সবুজ ধরনের, সবুজ। আর Fe3+ হলো বাদামি। এই একটা তথ্য দিয়ে অনেক কিছু করে ফেলা যায়। কিভাবে মনে রাখা যায় দেখো, এটা ভালো একটা প্রমাণ। আমি সবসময় বলি যে গ্রামের দিকে যেসব কল বা টিউবওয়েল গুলোতে আয়রন থাকে, তুমি কলে আয়রন আছে, পানি রেখে, মানে পানি যদি ইনস্ট্যান্ট উঠানোর পরে দেখবা পানি পরিষ্কার, সাদা পানি, একদম পানি পরিষ্কার দেখাবে। কিন্তু ওই পানিটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয়, 1 ঘন্টা পরে, দেখা যাবে আস্তে 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 কালার চেঞ্জ হয়ে বাদামি ধারণ করতেছে। তার মানে প্রথম যখন আমরা মাটির নিচ থেকে ওঠে, তখন ওর মধ্যে Fe2+ আয়ন থাকে। ধীরে ধীরে ওইটা জারিত হয়ে Fe3+ হয়ে যায়। 3+ হয়ে যাওয়ার কারণে ওইটা বাদামি আকার ধারণ করে। তাহলে প্রথমে Fe2+ ছিল বলে পানি আমরা সবুজ দেখছিলাম, মানে একদম বর্ণহীন পরিষ্কার পানি। কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে বাদামি আকার ধারণ করার একটাই কারণ, যে দ্রবণটাতে Fe3+ আয়ন পরিণত হচ্ছে সেটা। তাহলে NH4OH দিয়ে কিভাবে শনাক্ত হয় দেখো। Fe2+, Fe2+ এর লবণের মধ্যে যদি আমরা NH4OH দিয়ে দিই, তবে সবুজ বর্ণের এপিওইস এর সবুজ বর্ণের পদক্ষেপ পড়ে, সবুজ। আর এখান থেকে অ্যামোনিয়াম আয়নটা এখানে আলাদা হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। আর Fe3+ লবণের মধ্যে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, তবে FeOH3 এর বাদামি বর্ণের অদক্ষেপ আসবে। এটাই। তাহলে Fe2+ হবে সবুজ, Fe3+ হবে কি, বাদামি। তাহলে এটা দিয়ে আমরা শনাক্তকরণ করে ফেললাম, দুইটাকে আলাদা করলাম। এবার আসি, এটার নাম হলো অ্যামোনিয়াম থায়োসায়ানেট। 2 নম্বর ওই যৌগটার নাম লিখে দিই, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেট, NH4CNS। এটা, এটা দিয়ে কিভাবে শনাক্ত হয়। তো এইবার এটার মধ্যে, দুইটার মধ্যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে দিই। এটার মধ্যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে দিলাম, NH4CNS। এটার মধ্যেও NH4CNS দিয়ে দিলাম। অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে যদি এটা বিক্রিয়া করে, FeCNS, ফেরাস থায়োসায়ানেট তৈরি করলো। এটা হলো বর্ণহীন, এটার কোনো অদক্ষেপ তদক্ষেপ না, এটা একদম বর্ণহীন একটা জিনিস। আর অ্যামোনিয়াম এখান থেকে আলাদা হয়ে গেল। আর 3+ আয়নের সাথে যদি অ্যামোনিয়াম থায়োসায়ানেট বিক্রিয়া করে, তো এখান থেকে FeCNS3। এই থায়োসায়ানেট কিন্তু চার্জ 1। এটা মনে রাখো যে NH4+, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তার মানে এই থায়োসায়ানেট আয়নটা কিন্তু মাইনাস উদ্যোজনী, মানে চার্জ 1। এই জন্য এর 2, এই যে এর 2 ওখানে গেছে, এর 3 এখানে গেছে। তো এই যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট থেকে NH3+ আয়নের সাথে যেহেতু বিক্রিয়া করছে, এটা যেটা তৈরি হচ্ছে, এটা হলো রক্তলাল বর্ণ দেখতে, রক্তলাল বর্ণ, রক্তলাল। তাহলে কি বললাম, Fe2+ এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানেট বিক্রিয়া করে বর্ণহীন, মানে একটা একদমই বর্ণহীন একটা দ্রবণ তৈরি হবে পানির মতো, আর একটা একদম রক্তের মতো লাল তৈরি হবে। তো এই সিম্পল ঘটনা যে এমন Fe2+, 3+, Fe2+ এর সাথে একটা বর্ণহীন, আর 3+ এর সাথে ওই জিনিসটা আবার রক্তের মতো লাল দেখাবে। তাহলে এটা দিয়ে শনাক্ত করলাম, এটা দিয়ে শনাক্ত করলাম। এবার আসি K3FeCN6 দিয়ে। K3FeCN6 দিয়ে যদি দুইটা আয়নকে আমরা শনাক্ত করি, 3 নম্বর, K3FeCN6, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, আয়রনের চার্জ এখানে 3। এটা যদি দিয়ে শনাক্ত করি, তো প্রথমত Fe2+ এর সাথে দেখো, Fe2+ এর সাথে
গাঢ় নীল বর্ণ তৈরি করে। এটা অতটা ইম্পর্টেন্ট না, এই জন্য চিন্তার বিষয় না। আমি জাস্ট বিক্রিয়া দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই বিক্রিয়া মনে রাখার দরকার নেই। এই যে এটা যে দেখো, এই পটাশিয়াম আয়নটা আছে, এই পটাশিয়াম আয়নের সাথে যদি বসে যায়, তো এর চার্জ যেহেতু দুইটা পটাশিয়ামকে সে কিন্তু খেদাইতে পারবে। দুইটা পটাশিয়াম খেদাই দিয়ে ও বসে যাবে এফি কে, এফিসিএন 6। দেখো দুইটা পটাশিয়ামকে খেদাইছে, কারণ কি, ওর চার্জ দুইটা পটাশিয়াম ওখান থেকে সরে যাবে। সরে যে এটা তৈরি করছে, আর এখান থেকে এই যে K+ আলাদা হয়ে গেছে। এই যেটা তৈরি হয়েছে এটা হলো গাঢ় নীল বর্ণ। প্রথমে যেটা, যে Fe2+ এর সাথে গাঢ় নীল বর্ণ হয়, আর 2 নম্বরটার সাথে হলো বাদামি বর্ণ তৈরি হবে Fe3+ এর সাথে। আগেই বলছিলাম যে Fe3+ এর কালারটা কি, বাদামি বর্ণ। তো এটা দিয়ে মনে রাখো, যেটা গাঢ় নীল আর এটা হলো বাদামি বর্ণ, FeCN6। তাহলে এবার বিক্রিয়াটা কি হবে, এই যে তিনটা পটাশিয়ামকে সে খেদাই দিবে, তো ওই জায়গাটায় বসে যাবে। তাহলে পুরোটাই এখন FeCN6, আর তিনটা পটাশিয়ামই এখন সরে গেছে। এটা হলো বাদামি। তাহলে এই যে K3 FeCN6 2+এর সাথে গাঢ় নীল, 3+এর সাথে বাদামি বর্ণ তৈরি করলো। এটা দিয়ে আমরা দুইটাকে শনাক্ত করে ফেললাম। আরেকটা আছে আমাদের K4 FeCN6। তাহলে এটা শেষ, K3 দিয়ে শেষ, একটা গাঢ় নীল আর বাদামি। এবার আসি, যদি K4 FeCN6 দিয়ে দিই, এটা 4 নম্বর, K4 FeCN6 দিয়ে Fe2+ এর সাথে যদি K4 FeCN6 দিয়ে দিই, তাহলে এখানে প্রথমত যেটা তৈরি হবে সেটা হলো হালকা নীল বর্ণে তৈরি হবে। দেখো এই যে এফি, দুইটা পটাশিয়াম, একটা চার্জ যেহেতু তাহলে চারটা পটাশিয়ামকে সরানোর জন্য এখানে দুইটা আয়রন বসে যাবে, Fe2, FeCN6। যেটা তৈরি হয়েছে এটা হলো হালকা নীল বর্ণ, হালকা নীল, আর পটাশিয়াম গুলো সরে আলাদা হয়ে গেছে। আর যদি Fe3+ এর সাথে দিই, এখানে গাঢ় নীল বর্ণ তৈরি হবে। কিভাবে তৈরি হচ্ছে বিক্রিয়াটা একটু দেখো, FeCN6। জটিল আয়ন যখন পড়াইছি তখন এটা মনে আছে কিনা, যে এই যে FeCN6, এটা চার্জ 4-, এটা চার্জ যদি 4- হয়, আর এটা চার্জ যদি 3 হয়, তো এখানে 4- আছে, এখানে এটা চার্জ 3+ আছে, যে যোজন ইন্টারচেঞ্জ হবে। যোজন ইন্টারচেঞ্জ করার নিয়ম কি, এটা ওর কাছে যাবে, ওরটা এর কাছে আসবে। তাহলে এই 3 যাবে হলো এখানে, ওই 4 আসবে এখানে। এই যে এটা তৈরি হয়েছে আয়রন হেক্সাসায়ানোফেরেট, আয়রন হেক্সাসায়ানোফেরেট যেটা, এটা কালারটা হলো গাঢ় নীল। এখন দেখো এটা চারটা যদি মনে রাখতে হয়, তা আমাদের প্রথমে যে আগেরটাতে ছিল কি, গাঢ় নীল বাদামি, আর দ্বিতীয়টাতে হলো গাঢ় নীল, এই হালকা নীল, গাঢ় নীল। মানে এই চারটা তথ্য তোমার এমনিতে মনে থাকবে না, যে কোনটাতে কি বর্ণ ছিল এটা মনে রাখার দরকারও নাই। তুমি শুধুমাত্র মনে রাখো যে Fe2+, Fe3+ আয়ন শনাক্তকরণ করে চারটা জিনিস দিয়ে, NH4OH, NH4CNS, K3 FeCN6, K4 FeCN6, এটা মনে রাখলেই যথেষ্ট। আর এমনিতে লেস ইম্পর্টেন্ট আয়রন আমাদের দিবে না। তাহলে আমরা ক্ষারীয় মূলক শনাক্ত করছি কয়টা টোটাল, এখানে 1 2 3 4 5 6, আর 2 8টা। কিন্তু পরীক্ষাতে এই যে প্রথমে 6টা লিখছি, এই 6টাই পরীক্ষাতে আসে। আয়রন আজ পর্যন্ত দেয় নাই, সুতরাং আয়রন নিয়ে মাথা না ঘামালেও চলে। এরপরে আসি, আমরা অম্লীয় মূলক শনাক্ত করব। ক্ষারীয় মূলক আমাদের শনাক্ত শেষ, আমরা চলে যাচ্ছি অম্লীয় মূলক শনাক্তকরণ। অম্লীয় মূলক শনাক্তকরণ, অম্লীয় মূলক আমাদের দুইটা, একটা হলো ক্লোরাইড লবণ, সরি তিনটা, সালফেট লবণ আর হলো কার্বনেট লবণ। এই তিনটা আয়ন শনাক্ত করতে হবে। তো প্রথমে আসি আমরা ক্লোরাইড লবণ শনাক্ত করব।
এই ক্লোরাইড শনাক্তকরণ করা হয় কি দিয়ে? সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে। সিলভার নাইট্রেট দ্রবণের সাথে এই ক্লোরাইড লবণের সাথে যদি সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়া হয়, তাহলে সিলভার ক্লোরাইডের স্বাদ অদক্ষেপ আসে, আর নাইট্রেটটা আলাদা হয়ে যায়। তো সিম্পল পরীক্ষা যে ক্লোরাইড লবণের মধ্যে যদি সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয় তবে সিলভার ক্লোরাইডের কি আসবে? সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ আসবে। এর একটা নিশ্চিত পরীক্ষা, সেই সিলভার ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ওই সাদা অদক্ষেপ ত্বরণহীন হয়ে যায়। এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো কি, ক্লোরাইড লবণ শনাক্তকরণ করে কি দিয়ে? সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে। ওকে, 2 নম্বরে চলে যাচ্ছি সালফেট লবণ শনাক্ত করতে। সালফেট লবণ শনাক্তকরণ, তার মানে 2 নাম্বার সালফেট। সালফেট আয়ন শনাক্তকরণ আর কার্বনেট আয়ন শনাক্তকরণ দুইটা আমরা একসাথে করব, না হলে বুঝতে অসুবিধা হবে। কার্বনেট আয়ন শনাক্তকরণ দুইটাই একই জিনিস দিয়ে শনাক্ত করে, দুইটাই বেরিয়াম নাইট্রেট দিয়ে শনাক্ত করা হয়। এখানেও বেরিয়াম নাইট্রেট দিয়ে, এটাও বেরিয়াম নাইট্রেট দিয়ে। দুইটাই একই তাই দিয়ে শনাক্ত করে। বোঝা যাবে কি করে সেটা খেয়াল করো। দুইটাই বেরিয়াম নাইট্রেট দিয়ে। তো এই সালফেট লবণের মধ্যে যদি আমি বেরিয়াম নাইট্রেট যোগ করি, তাহলে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ আছে। বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ আসবে। এই যে বেরিয়াম সালফেট আসছে সাদা অদক্ষেপ, এই সাদা অদক্ষেপ এটা হলো সাদা, এটা হলো সাদা অদক্ষেপ আসছে। বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ আসছে। এই যে সাদা অদক্ষেপটা বেরিয়াম সালফেটের, এটা বোঝার জন্য এর মধ্যে কি যোগ করা হয় দেখো। এই যে সাদা অদক্ষেপ তৈরি হয়েছে, এখন এই সাদা, এটা যে একটা সাদা অদক্ষেপ, এই সাদা অদক্ষেপটা যে বেরিয়াম সালফেটেরই, সেটা বোঝার জন্য ওই বেরিয়াম সালফেটের মধ্যে HCl যোগ করা হয়। HCl এর সাথে বেরিয়াম সালফেট নো রিয়াকশন, কোনো বিক্রিয়াই করে না, অর্থাৎ সাদা অদক্ষেপ সাদাই থেকে যায়। এখানে কোনো চেঞ্জ আসে না। মানে বেরিয়াম সালফেটের সাথে যদি দেওয়া হয়, এখানে কোনো চেঞ্জ আসবে না, মানে সাদা অদক্ষেপ সাদাই থেকে যাবে। অদক্ষেপ অদ্রবণীয়, মানে সাদা সাদাই থাকে। কিন্তু এবার দেখো কার্বনেট লবণ, এই কার্বনেট লবণের মধ্যে যদি আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করি, এখানেও কিন্তু বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ আসে। এটাও কি অদক্ষেপ আসলো? এটাও সাদা অদক্ষেপ আসলো। আচ্ছা, আমি যে এই চিহ্নটা দিচ্ছি, এই চিহ্নটা নিচের দিকে দেওয়া মানে অদক্ষেপ পড়া, বুঝছো? এটা কিন্তু অদক্ষেপ চিহ্ন বলে এই চিহ্নটা বারবার দিচ্ছি। এটাও সাদা অদক্ষেপ আসে, এটাও সাদা অদক্ষেপ। আর এখান থেকেও নাইট্রেট আলাদা হয়ে গেছে। আর কথা ছিল দেখো, এখানেও সাদা এখানেও সাদা, মানে এটাও বেরিয়াম নাইট্রেট দিলে সাদা হচ্ছে, এখানেও বেরিয়াম নাইট্রেট দিলে সাদা হচ্ছে। এখন কোনটা কার্বনেট আর কোনটা সালফেট বোঝার জন্য আসলে HCl টা দেওয়া হয়। এখানে HCl দিছি, কোনো বিক্রিয়া হয় না, মানে সাদা সাদাই থেকে গেছে। আর এই জায়গাটাই ওই যে সাদা অদক্ষেপ বেরিয়াম কার্বনেটের যে সাদা অদক্ষেপটা আসছে, তার মধ্যে যদি আমি HCl দিয়ে দিই, তাহলে বেরিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর এই বেরিয়াম ক্লোরাইড হলো দ্রবণীয়, অর্থাৎ ওই সাদা অদক্ষেপটা আর থাকবে না। আর এখানে পানি তৈরি হবে, বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোবে। তাহলে একটা, দুইটা টেস্ট টিউব নিছি আমি, একটা টেস্ট টিউব আর একটা টেস্ট টিউব, দুইটা টেস্ট টিউব নিয়ে একটার মধ্যে সালফেট আছে, একটার মধ্যে কার্বনেট আছে। দুইটার মধ্যে আমি দিয়ে দিছি হলো কি বেরিয়াম নাইট্রেট, এটার মধ্যে বেরিয়াম নাইট্রেট দিছি, এটার মধ্যে বেরিয়াম নাইট্রেট দিছি। বেরিয়াম নাইট্রেট দেওয়ার ফলে দুইটা সাদা হয়ে গেছে, এটাও সাদা এটাও সাদা। এখন কোনটা কার্বনেট আর কোনটা সালফেট এটা বোঝার জন্য আমি দুইটার মধ্যে এখন HCl দিয়ে দিছি। HCl দেওয়ার ফলে একটাতে সাদা পদক্ষেপ চেঞ্জ হবে না, একটা সাদা পদক্ষেপ চেঞ্জ হবে না। যেটা সাদা পদক্ষেপ চেঞ্জ হবে না আমি বুঝে নিছি যে ওটা হলো সালফেটি, আর যেটার সাদা পদক্ষেপ বর্ণহীন হয়ে যাচ্ছে, বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাসও বেরোচ্ছে, আর সাদা পদক্ষেপ বর্ণহীন হয়ে যাচ্ছে, সেটা কি? কার্বনেট। তাহলে এই গেল আমাদের তিনটা মূল্য শনাক্তকরণ: ক্লোরাইড, সালফেট আর কার্বনেট। ক্লোরাইড বেরিয়াম সিলভার নাইট্রেট দিয়ে,
যদি বলি সালফেট আর কার্বনেট দুটাই হলো বেরিয়াম নাইট্রেট দিয়ে, বেরিয়াম নাইট্রেট দিলে দুটাই সাদা হয়, কিন্তু HCl দিলে একটা, এই সালফেটটা হলো কোনো চেঞ্জ হবে না। আর দুই নাম্বারটাতে HCl যদি দেওয়া হয় তাহলে সাদা দাগ দ্রবণীয় হয়ে যাবে, আর বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোবে। তো ওভারঅল আমি যদি আমার আয়ন শনাক্তকরণের এখন একটা লিস্ট তৈরি করে দিই, এখন আমাদের কিন্তু আর মনে কষ্ট হবে না, মানে পড়তে কষ্ট হবে না যে কোন আয়ন কি দিয়ে শনাক্ত করে। আমি যদি লিখি আয়ন, আর এপাশে লিখলাম আয়নগুলো, এপাশে লিখি কোন আয়ন, আর ওই পাশটাতে লিখবো যে বিকারক দিয়ে শনাক্ত করে। এখন আমি নিজের অজান্তেই এই লিস্ট এমনিতে বলতে পারবো যে বিকারক দিয়ে, যে বিকারক দিয়ে শনাক্ত করা যায়। এক নম্বরে আমরা যে আয়নটা শনাক্ত করছিলাম সেটা অ্যালুমিনিয়াম আয়ন ছিল। অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করার জন্য আমরা একটা মূলকই ব্যবহার করছিলাম, NH4OH। দুই নম্বরে চলে যাচ্ছি, আমরা দুই নম্বরে মনে হয় যে আয়নটা শনাক্ত করছিলাম সেটা হলো সোডিয়াম। সোডিয়াম আয়ন হলো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, K2H2, এটা কিন্তু একসাথেই হবে, K2H2SB2O7। তিন নম্বর আমরা যে আয়নটা শনাক্ত করছিলাম সেটার নাম হলো, তিন নম্বরে কোনটা করছিলাম, ক্যালসিয়াম। ক্যালসিয়াম আয়ন শনাক্ত করছিলাম দুইটা দিয়ে, একটা হলো NH4OH দিয়ে, দুই নাম্বার হলো আহ, আচ্ছা অক্সালেটটা আগে লিখি, অ্যামোনিয়াম অক্সালেট, NH4 2 C2O4। আর একটা হলো কি দিয়ে করছি, NH4OH, এই দুইটা দিয়ে শনাক্ত করছি। তিন নাম্বার। চার নাম্বার আমি শনাক্ত করছি হলো অ্যামোনিয়াম আয়ন। এটা হলো নেসলার বিকারক, একটাই দিয়ে শনাক্ত হয়, নেসলার বিকারক দিয়ে, নেসলার বিকারক। নেসলার বিকারকের সংকেত হলো K2HgI4 প্লাস ক্ষার। ক্ষারটা NaOH বা পটাশিয়াম, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। পাঁচ নাম্বার আমরা যে আয়ন শনাক্ত করছি সেটা হলো কপার। কপার 2 প্লাস আয়ন শনাক্ত করছি হলো NH4OH, দুইটা দিয়ে, এটা দিয়েও হয়, আর হয় হলো K4FeCN6। ছয় নাম্বার আমরা যে আয়ন শনাক্ত করছি সেটা হলো কি ছিল, জিঙ্ক। জিঙ্ক আয়ন শনাক্ত করা যায় এই দুইটা দিয়েই, NH4OH আর K4FeCN6। এই গেল হলো আমাদের আয়ন শনাক্তকরণ। আর এর বাইরে হলো জিঙ্ক ছিল আমাদের, ওই সরি Fe2 প্লাস আর Fe3 প্লাস। ঝামেলা পাকাচ্ছে আজকে। Fe2 প্লাস, Fe2 প্লাস আর Fe3 প্লাস, এই দুইটা আয়ন শনাক্ত করতে আমরা ব্যবহার করছি চারটা মূলক। এক নম্বরে আমরা করছিলাম NH4OH, দুইয়ে ছিল NH4CNS। NH4CNS দিলে এটা রক্তলাল হয়, এটা মনে রাখলেই চলবে, Fe3 প্লাসটা রক্তলাল হয়। চার নাম্বার হলো K3FeCN6 আর K4FeCN6। এই হলো আমাদের আয়ন শনাক্তকরণের লিস্ট। তা আয়ন শনাক্তকরণের যে লিস্টটা, এটা এইভাবে আমাদের বইয়ে লেখা আছে, মানে অ্যাডমিশনের গাইড পড়লে দেখবে এইটা লেখা আছে, কিন্তু এইটা তুমি তখনই মনে রাখতে পারবা যখন বিক্রিয়া সহকারে আমি যেভাবে লিখে আসছি
ওইভাবে একবার যদি বিক্রিয়া সহ প্র্যাকটিস করো, জীবনে মাথা থেকে তোমার বেরোবে না। আর তুমি এটা দেখে দেখে মুখস্থ করবা, মাথার মধ্যে কনফিউশন তৈরি হবে। কেন কনফিউশন তৈরি হয় দেখো, এই NH4 এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে আছে, এখানে আছে। আর তুমি NH4 দিয়ে যখন এরকম হবে, তুমি ঠিক করতে পারবে না যে কোনটা কি কিভাবে হয়েছিল। তুমি যদি বিক্রিয়া সহ শেখো তাহলে দেখো এমনিতে এখন আমি বলে দিতে পারছি। অ্যালুমিনিয়ামের সাথে NH4OH দিলে সাদা জেলি তৈরি হয়। সোডিয়ামের সাথে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিলে কি হয়? সাদা বর্ণের পদক্ষেপ হয়। ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট দিলেও সাদা, NH4OH দিলেও সাদা। আচ্ছা, নেস্টার বিকারক দিলে কি হয়? নেস্টার বিকারকের সাথে অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করলে প্রথমে ক্ষার হয়, ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস, সেই অ্যামোনিয়া গ্যাসের সাথে এই নেস্টার বিকারক বিক্রিয়া করে বাদামি পদক্ষেপ দেয়। আর কপার 2 প্লাসের সাথে NH4OH হলো প্রথমে হালকা নীল, তারপরে গাঢ় নীল। আর K4 এফিসিয়েন্সির সাথে লালচে বাদামি। আর জিঙ্কের সাথে এও সাদা, এটাও সাদা। খুব সিম্পল, মানে তুমি বিক্রিয়ার পরে যদি এটা করো তাহলে তোমার কাছে খুব ইজি মনে হবে। এখন আসি যে আমাদের এটা হলো অম্লীয়, এই মূলকগুলো কি ছিল? ক্ষারীয় মূলক। এই ক্ষারীয় মূলকের পরে এখন যদি আমরা অম্লীয় 3টা মূলক একটু লিখে দিই এভাবে। তো অম্লীয় মূলক আমাদের ছিল এখানে 3টা অম্লীয় মূলক। অম্লীয় মূলক 3টা ছিল শুধু। এক নম্বরে ছিল আমাদের ক্লোরাইড। ক্লোরাইড লবণ শনাক্ত করা হয় হলো সিলভার নাইট্রেট দিয়ে, AgNO3। 2 নম্বরে ছিল আমাদের সালফেট। সালফেট ও কার্বনেট দুইটাই একই। সালফেট ও কার্বনেট দুইটা একই ঘরে লিখি। এই দুইটাই একই মূলক দিয়ে শনাক্ত করে, মূলকটার নাম হলো বেরিয়াম নাইট্রেট। দ্যাটস অল, আমাদের আয়ন শনাক্তকরণ ফিনিশ। এখন আমরা চলে যাব শিকা পরীক্ষাতে। শিকা পরীক্ষাটা পরে নিয়ে এসে তারপর প্রশ্ন একসাথে দেখ। আমরা এখন দেখবো শিকা পরীক্ষা। এখন সিক্ত পরীক্ষা, এই যে আয়ন শনাক্তকরণ, এটা কিন্তু সিক্ত পরীক্ষা। এখন আসি শিকা পরীক্ষা বা ফিল্ম টেস্ট যেটা। শিকা পরীক্ষা দিয়েও কিন্তু আয়ন শনাক্তকরণ করা যায়। তো প্রথমত প্রশ্ন আছে যে শিকা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? শিকা পরীক্ষায় HCl অ্যাসিড ব্যবহার করা হয়। এটা এমসিকিউতে আছে, HCl অ্যাসিড ব্যবহার করা হয়। আর তোমাদের নিশ্চয় মনে আছে, এইচএসসি যদি পড়ে আসো ঠিক মতো, যে শিকা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন, এটা একটা জনপ্রিয় খদাগের প্রশ্ন ছিল। তো আমি প্রথমত এই প্রশ্নটার ব্যাখ্যা একটু পরে আসি, বা প্রথমেই দিই, সমস্যা নেই। ধরো আমি সোডিয়াম আয়ন শনাক্ত করব, সোডিয়াম আয়ন। তো এই সোডিয়াম আয়ন শিকা পরীক্ষায় দেওয়ার জন্য আমাদের এখানে বুনসেন ল্যাম্প, এই যে বুনসেন ল্যাম্প এরকম, এই যে বুনসেন ল্যাম্প ধরো এটা, এই বুনসেন ল্যাম্পে আমরা এই কোন আয়নটাকে শনাক্ত করব? এই সোডিয়াম আয়নটাকে। তা এই জায়গায় একটা পাত্র আছে, এই পাত্রটার মধ্যে আমাদের HCl দেওয়া আছে। তা আমি একটা কি নিছি, আমি একটা হলো এরকম প্লাটিনামের তার নিছি, বা প্লাটিনামের একটা রড নিছি। এই প্লাটিনামের তারটা, এই 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 প্লাটিনামের তারের আগে অল্প একটু সোডিয়াম নিব। প্লাটিনামের তারের আগে অল্প একটু সোডিয়াম নিয়ে, অল্প একটু সোডিয়াম নিয়ে ওইটাকে আমরা HCl এ ধরবো, মানে HCl এ ডুবাবো। প্লাটিনামের তারের আগে এই সোডিয়াম নিয়ে সেটাকে HCl এ ডুবাইছি। ডুবাই এই ফিল্মে ধরবো। এই ফিল্মে ধরলে আমরা সোনালী হলুদ কালার দেখবো। এটাই হলো কিন্তু ফিল্ম টেস্ট বা শিকা পরীক্ষা। কিভাবে করা হয়? যে একটা প্লাটিনামের তার নেওয়া হয়, প্লাটিনামের তারের আগায় একটু কি নেওয়া হবে, এই প্লাটিনামের তারের আগায় সোডিয়াম নিয়ে সেটাকে HCl এ ডুবানো হবে। HCl এ ডুবাইয়ের পর এই এতে ধরা হবে। এতে যদি ধরা হয় তখন আমরা দেখবো সোনালী হলুদ কালার দেখা যাচ্ছে। And কথা হলো যে HCl এ ডুবানোর দরকারটা কি? দেখো, সরাসরি সোডিয়াম যদি আমরা এখানে ধরতাম, তো সরাসরি সোডিয়াম যদি ধাতু হিসেবে এখানে দিতাম, তা আমরা বর্ণটা ওইভাবে পাইতাম না। কারণ ওই সোডিয়াম আয়ন থেকে ইলেকট্রন উচ্চ শক্তি, মানে সোডিয়াম ধাতু থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাইতে যে পরিমাণ শক্তি দরকার, সেটা অনেক বেশি যথেষ্ট। সেটা এখান থেকে পাওয়া যেত না। কিন্তু HCl এ ডুবানোর ফলে সোডিয়াম কিন্তু আয়নে পরিণত হয়। আর আয়নে পরিণত হলে ক্লোরাইড লবণগুলো, বিশেষ করে উদ্বায়ী, এই উদ্বায়ী পদার্থ থেকে ইলেকট্রন দ্রুত উচ্চ শক্তি স্তরে নেওয়া যায়। তাহলে আমি যখন সোডিয়ামকে HCl এ ডুবাচ্ছি প্লাটিনামের তারের আগায় নিয়ে, তখন সে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। আর ওই সোডিয়াম ক্লোরাইড যেই আমি বুনসেন দ্বীপে ধরছি, আমার বর্ণটা খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছি। তাহলে এই কারণে HCl ব্যবহার করা হয়। HCl হলো কি করে, ওই ধাতুর সাথে ক্লোরাইড লবণ তৈরি করে। এই ক্লোরাইড লবণগুলো ওই কালার তৈরি করতে বিশেষ সাহায্য করে। তা শিকা পরীক্ষায় কোনটার কি বর্ণ দেয়? প্রথমে আসি শিকা পরীক্ষায়। আমি যদি আসি লিথিয়াম, গ্রুপ 1-এর 3টা জানলে আমার চলবে। শিকা পরীক্ষায় এটা হলো মৌল বা ধাতু, যদি বলি যে ধাতু, বা এখানে লিখি ধাতু, ধাতু।
আর ওই পাশে লেখো বর্ণ। শিখা পরীক্ষায় কি বর্ণ দেখায়? শিখা পরীক্ষায় বর্ণ। লিথিয়াম আয়ন, প্রথমে যদি আসি, লিথিয়াম শিখা পরীক্ষায় কি তৈরি করবে? উজ্জ্বল ক্রিমসন, সূর্যের মতো বর্ণ বললেও হয়। উজ্জ্বল লাল বা উজ্জ্বল লাল বলতে পারো, বা ক্রিমসনও বলতে পারো। যে কোনো একটা মনে থাকলে হবে, উজ্জ্বল লাল, ক্রিমসন, বা সূর্যাস্তের বর্ণ। মানে সূর্য অস্তে যাওয়ার সময় যে কালারটা দেখায়, সূর্য ওই রকম কালার দেখায় লিথিয়াম। লিথিয়াম শিখা পরীক্ষায় এই কালার দেখায়। সোডিয়াম শিখা পরীক্ষায় সোডিয়ামেরটা খুব সহজে মনে থাকে, গোল্ডেন ইয়েলো বা সোনালী হলুদ। ইংলিশে বলে গোল্ডেন ইয়েলো, সোনালী হলুদ। ইংলিশ নামটাও মনে রাখো, গোল্ডেন ইয়েলো। গোল্ড সবারই খুব প্রিয়, এজন্য মনে থাকবে গোল্ডেন ইয়েলো। গোল্ডেন ইয়েলো কালার দেখায়। ওকে, সোডিয়াম। পটাশিয়াম ভায়োলেট, বেগুনি, বা অনেক জায়গায় লালচে বেগুনি লেখা থাকে। তুমি বেগুনি লিখো, বা লালচে বেগুনি অনেক জায়গায় ওইটাও লেখা থাকে। পটাশিয়াম বেগুনি কালার। রুবিডিয়াম যদি আসি, রুবিডিয়ামটা হলো লালচে বেগুনি। রুবিডিয়াম আমাদের অতটা লাগবে না, ওই তিনটা জানলেই চলবে, যেহেতু মেডিকেল পরীক্ষা দিবা এই জন্য জানা ভালো। আর যদি বলি সিজিয়াম, সিজিয়াম হলো নীল। এইগুলো হলো আমাদের গ্রুপ এক। আমি যেগুলো লিখছি সেগুলো হলো গ্রুপ একের জন্য। এখানে গ্রুপ এক লিখতে পারো। গ্রুপ একের গুলা হলো আমার শিখা পরীক্ষায় কি বর্ণ। কিভাবে দিই চিহ্নটা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ। এটা হলো আমার গ্রুপ এক। গ্রুপ একের মৌলগুলোর শিখা পরীক্ষার বর্ণ: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। লিথিয়াম হলো সূর্যাস্তের বর্ণ, দেখো একবার পড়লে মুখস্থ হয়ে যাবে। সোডিয়াম হলো সোনালী হলুদ, পটাশিয়াম হলো এই লালচে বেগুনি, রুবিডিয়াম হলো নীল, আর সিজিয়াম, সরি, রুবিডিয়াম লালচে বেগুনি, এটা বেগুনিটা লালচে বেগুনি, আর এটা হলো নীল। এরপরে যদি আসি আমরা গ্রুপ দুইয়ে, গ্রুপ দুইয়ে আমাদের ক্যালসিয়াম জানা লাগবে, স্ট্রনসিয়াম, আহ বেরিয়াম দিই দিই। গ্রুপ দুই, গ্রুপ দুই আমাদের তিনটা জানা যেই হলে হয়ে যাচ্ছে। এক নম্বরে হলো ক্যালসিয়াম। গ্রুপ দুই এর ক্যালসিয়াম হলো ইটের মতো, খুব মনে থাকে এটা, ইটের মতো লাল, ইটের মতো লাল। আর গ্রুপ দুই এর দুই নাম্বার হলো স্ট্রনসিয়াম, এসআর। এসআরটা হলো লিথিয়ামেরটা সেম, উজ্জ্বল লাল বা ক্রিমসন। এই লিথিয়াম আর স্ট্রনসিয়াম কিন্তু সেম, উজ্জ্বল লাল বা ক্রিমসন, উজ্জ্বল লাল বা ক্রিমসন, বা সূর্যাস্তের বর্ণ যেটা। আর তিন নাম্বার হলো বেরিয়াম। বেরিয়ামটা হলো আমাদের হলুদাভ সবুজ, হলুদাভ সবুজ, মানে হলুদ বর্ণের সবুজ, হলুদাভ সবুজ পদার্থ। তাহলে এই গেল গ্রুপ দুই। এখন প্রশ্ন হতে পারে, গ্রুপ দুই এর তো আরো দুইজন ছিল, আমরা যদি গ্রুপ দুইটা একটু এখানে লিখি: বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে, বাটিতে। এখন তোমার কোশ্চেন হতে পারে এই তিনটা লিখছে, এই দুইটা কই? এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না, তাহলে ওপরে লেখো যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। এটাও কিন্তু পরীক্ষাতে খুব আসে, যে শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না কোন দুইটি, কোনো বর্ণ দেয় না কোন দুইটি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। বাদ পড়ছে আমাদের ক্যালসিয়াম। সরি, ক্যালসিয়াম বাদ পড়ে নাই, বাদ পড়ছে হলো কপার। এর নিচে লেখো, আমার জায়গা নাই, আমি এখানে লিখলাম কপার টু প্লাস। কপার টু প্লাস লেখো সবুজ, নীলাভ সবুজ বা শুধু সবুজও লেখে, নীলাভ সবুজ বা শুধু সবুজও লিখতে পারো, নীলাভ সবুজ বা শুধু সবুজও লিখতে পারো, কপার, নীলাভ সবুজ বা সবুজ। তাহলে এই হলো আমাদের সবুজ, বা কোথাও কোথাও কিন্তু নীলাভ সবুজ লেখা থাকবে, নীলাভ সবুজ একই জিনিস। শিখা পরীক্ষায় বর্ণ। তাহলে শিখা পরীক্ষায় যদি বলি পরীক্ষাতে কোনটা কোনটা আসে, পরীক্ষাতে এত কিছু আমাদের পড়া লাগবে না, আমরা এখান থেকে তিনটা পড়বো, এখান থেকে একটা পড়বো, এটা পড়বো, এই শেষ। এক দুই তিন আর দুই পাঁচ।
আমি যদি মেডিকেলের জন্য সবটাই পড়বা, আর ভার্সিটির জন্য আমি এই পাঁচটা পড়তে বলবো। আমি আবার লিখে দিচ্ছি যে পাঁচটা আমাদের ভার্সিটির জন্য আসবে। ভার্সিটির জন্য আসবে প্রথমত লিথিয়াম। ভার্সিটির জন্য লিথিয়ামও খুব রেয়ার কেসে আসে, লিথিয়াম অতটা আসে না। লিথিয়াম, লিথিয়ামটা পড়বা। 2 নাম্বার আমাদের পড়তে হবে হলো সোডিয়াম, গোল্ডেন ইয়েলো। 3 নাম্বার আমাদের পড়তে হবে পটাশিয়াম, এটা গ্রুপ 1-এর। গ্রুপ 2-এর আমাদের ক্যালসিয়াম পড়তে হবে শুধু। আর 5 নাম্বার হলো আমাদের কোনটা, কপার। এই পাঁচটা যদি পড়ো তোমার আর লাগবে না, ভার্সিটিতে এই পাঁচটার বাইরে দিতে দেখা যায় না। তাহলে লিথিয়াম হলো কি, সূর্যাস্তের বর্ণ বা উজ্জ্বল লাল। সোডিয়াম গোল্ডেন ইয়েলো, পটাশিয়াম হলো বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল, কপার হলো নীলাভ সবুজ। এই পাঁচটা পড়ো ভার্সিটির জন্য। কিন্তু মেডিকেলের জন্য সবগুলো পড়ে যাওয়াটাই বেটার। ভার্সিটির জন্য এই পাঁচটা পড়লেই হবে, ওই পাঁচটার বাইরে ভার্সিটিতে দেয় না। ঠিক আছে? তাহলে এই গেল হলো আমাদের শিক্ষা পরীক্ষা। এখন আমরা চলে যাচ্ছি, এই যে শিক্ষা পরীক্ষা আর আইন শনাক্তকরণ আমরা পড়লাম, এদের প্রশ্নগুলো দেখবো একবারে একটার পর একটা। এদের প্রশ্নগুলো এখন আমরা সলভ করতে থাকবো। তো প্রথমে আমরা মেডিকেলের প্রশ্ন দিয়েই শুরু করি। স্ক্রিন অন হয়ে গেছে। আয়ন শনাক্তকরণ। 1 নম্বর দেখো, 41 নম্বর প্রশ্ন, পটাশিয়াম পাইরোএন্টিমরেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করেন? একবার দেখা মাত্র বলতে পারবা সোডিয়াম। এটা দেখো মেডিকেল 23-24। এরপরে নেস্তা ডিএজেন্ট দেখো 21-22 ডেন্টাল, খুব কিন্তু পরীক্ষাতে আসে। নেস্তা ডিএজেন্ট দ্বারা কোন আয়ন শনাক্তকরণ করে? সবাই জানা নেস্তা ডিএজেন্ট দ্বারা কোনটা শনাক্ত করা যায়, এই যে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। দুইটা শেষ, খুব দ্রুতই হয়ে যাবে আমাদের এই জিনিস। এরপরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, যে সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম আয়ন শনাক্ত করতে পটাশিয়াম পাইরোএন্টিমোনেট। আর এটা অ্যামোনিয়াম অক্সালেট, এটা ক্যালসিয়াম। আর এটা সিলভার নাইট্রেট ক্লোরাইড। আর এটা দিয়ে কিছুই তৈরি হয় না, কারণ সোডিয়াম আয়ন শনাক্ত করলে যেটা উৎপন্ন হয় সেটা এটা, কিন্তু শনাক্তটা করে কোনটা দিয়ে? পটাশিয়াম পাইরোএন্টিমোনেট দিয়ে, বিকারকটার নাম। ওকে, এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে। এই যে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন শনাক্ত করে 44 নম্বর। ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে গেলে কোনটা ব্যবহার করা হয়? ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে ব্যবহার করা হয় হলো অ্যামোনিয়াম অক্সালেট। আরো একটা ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দুইটা দিয়ে আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে পারি। একটা হলো এই যে অ্যামোনিয়াম অক্সালেট এটা, আর সাথে আরেকটা ছিল আমাদের NH4OH। NH4OH এটা দিয়েও কিন্তু আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে পারি। তাহলে এই দুইটা। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আহ জিঙ্ক আয়ন। দেখো জিঙ্ক আয়ন খুব রেয়ার কেসে একবার মেডিকেলে আসছিল বলছিলাম, তো এটা ডেন্টালে আসছে। জিঙ্ক আয়ন শনাক্ত করা যায় দুইটা দিয়ে, একটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই যে B নাম্বারটা K4FeCN6, এই ফেরো বনে কিন্তু কে ফোরটা কিন্তু হলো তোমার K4FeCN6, যেটা এটা হলো ফেরো। আর ফেরিটা কিন্তু K3 দিয়ে কিন্তু হয় না। K3 দিয়ে কিন্তু হয় না, এটা কিন্তু দুইটাই K4 ছিল। K3 হলো ফেরিসায়ানাইট, আর ফেরোসায়ানাইট হলো K4। পটাশিয়াম আয়ন শনাক্ত হয় K4টা দিয়ে। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা। মেডিকেলের প্রশ্ন সবগুলো দেখলাম। আচ্ছা, আরেকটা আছে, এই যে 46 নাম্বার, নিচের কোনটি নেস্তার বিকারক? না, নেস্তার বিকারকের সংকেত সবাই জানে, এই যে K2HgI4, এটা হলো নেস্তার বিকারক, অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে। তো মেডিকেলের প্রশ্ন শেষ, আমরা এখন ভার্সিটির প্রশ্নগুলো দেখি। ওকে, এখান থেকে শুরু আমাদের। তা এই প্রথমে দেখো অ্যামোনিয়াম অক্সালেট, যেহেতু H24, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে কোন দ্রবণটা শনাক্ত করে, কোন আয়নটা? ক্যালসিয়াম আয়ন শনাক্ত করে। বেরিয়াম সালফেটের বর্ণ কি? এই যে সালফেট লবণের শনাক্তকরণ দেখছো? তুমি যদি শুধু বিক্রিয়া মানে শুধু ছক পড়ে যাও তাহলে কিন্তু পারবা না। এই সালফেট লবণের বর্ণ হলো হোয়াইট। কোথায় মনে আছে তো? সালফেট লবণ শনাক্ত করতে গেলে আমরা যোগ করছিলাম হলো বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট দিলে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ, ওই সাদা পদক্ষেপের মধ্যে এই সেল দিছিলাম, এই সেল অদ্রবণীয় ছিল। তাহলে ওই জায়গা থেকেই দেখো কোশ্চেনটা করছে যে বেরিয়াম সালফেটের বর্ণ কি, এটা হলো হোয়াইট, সাদা বর্ণ। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা NH4+ আয়ন। NH4+ আয়ন শনাক্তকরণ করে লেসার বিকারক। দেখো এই নেস্টার বিকারকের সাথে খাত থাকে বলে NaOH লেখা আছে। তাহলে K2HgI4 এর সাথে NaOH মানে
এস্টার বিকারক ক্ষারীয় হয়। তাহলে এটা হলো 3 নাম্বারটা হলো সি। এরপরে যদি বলি যে এ বেরিয়াম নাইট্রেট, দেখো এ একটা হলো আয়ন, তা এ বেরিয়াম নাইট্রেট দিয়ে দুইটা শনাক্ত করে, একটা হলো ক্লোরাইড, একটা হলো ওই সরি একটা সালফেট আর একটা কার্বনেট, মনে আছে কিনা? সালফেট আর কার্বনেট দুইটা দিয়ে শনাক্ত করা যায় হলো বেরিয়াম নাইট্রেট দিয়ে শনাক্ত করা যায়। এই যৌগটি কার্বনেট যৌগ হবে যদি, মানে এখানে বলতে চাচ্ছে যে এটা হলো কার্বনেট হবে যদি কি হয়, এই সাদা পদক্ষেপ এই সেলে দ্রবীভূত হয় না, এটা ভুল। সাদা পদক্ষেপ যদি দ্রবীভূত হয় তাহলে এসে কার্বনেট হতো। সাদা পদক্ষেপ এই সেলে দ্রবীভূত হয়, তাহলে এটা আমাদের সাদা পদক্ষেপ এই সেলে দ্রবীভূত হয়েছিল। আর এই সেল বুদবুদ সহ তৈরি হয়, তাহলে 2 আর 3 নম্বর দেখো সঠিক, এই যে 2 আর 3 সঠিক, অর্থাৎ সি। তা তুমি যদি ডিটেলসে না পড়ো, অর্থাৎ আমি যেভাবে পড়ে আসছি ওইভাবে যদি না পড়ো, তাই এ ধরনের এমসিকিউ গুলো তোমার জন্য অ্যান্সার দেওয়া হারাম হয়ে যাবে। তাহলে ছিল, দেখো আমি ভালো করে পড়াইছিলাম যখন, যে কার্বনেট আর সালফেট দুইটা লবণই বেরিয়াম নাইট্রেট দিলে সাদা হয়। সালফেটের মধ্যে যদি HCl দিই তাহলে সেটা অদ্রবণীয় থাকে, কিন্তু কার্বনেটের মধ্যে যদি আমরা HCl দিই তাহলে সেখানে কি হতো, এই বুদবুদ গ্যাস সহ পদক্ষেপ দ্রবণীয় হতো। তাহলে HCl এ দ্রবীভূত হয় না, এটা আসলে সালফেটের জন্য, কিন্তু HCl এ দ্রবীভূত হয়, সেটা হলো কার্বনেট ছিল। HCl এ বুদবুদ গ্যাস সহ তৈরি হয়, তার মানে 2 আর 3 নম্বর তথ্য সঠিক। নেস্তার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? নেস্তার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। CO2+ আয়ন শনাক্ত করতে কোনটা ব্যবহার হয়? CO2+ ছিল দুইটা, একটা হলো NH4OH, একটা ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4 এফিসিয়েন্সি, এখানে এটা দিছে। CO2+ আয়নের দ্রবণে অধিক NH4OH দ্রবণ যোগ করলে কি কালার হয়? গাঢ় নীল। তুমি যদি শুধু মূলক মুখস্থ করতে তাহলে এই প্রশ্ন কিন্তু কখনোই অ্যান্সার দিতে পারতো না। আমি যেভাবে গল্প করে করে পড়াইছি ওইভাবে যদি তুমি না পড়ো তাহলে কখনো এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া যেত না। প্রথমে বলছিলাম কি, কপার লবণের দ্রবণের মধ্যে যদি আমরা NH4OH দিই তা প্রথমে হালকা নীল হয়, হালকা নীলের পরে যদি অধিক পরিমাণে NH4OH দিই তখন গাঢ় নীল হয়। এখানে বলছে অধিক পরিমাণ, তাহলে অধিক পরিমাণ যদি দেওয়া হয় NH4OH তাহলে কি হবে? গাঢ় নীল হবে। আচ্ছা, এরপরে 8 নম্বর, কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড, আচ্ছা ওই বেরিয়াম নাইট্রেটের পরিবর্তে ওরা বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করছে। বেরিয়াম নাইট্রেট যদি না থাকে তখন বেরিয়াম নাইট্রেটের বিকল্প হিসেবে বেরিয়াম ক্লোরাইড দেওয়া হয়, কিন্তু বেরিয়াম নাইট্রেট দিলে কিন্তু ভালো হয়। তো এদের কাছে আমরা ধরে নিচ্ছি এদের কাছে বেরিয়াম নাইট্রেট ছিল না, এরা বেরিয়াম ক্লোরাইড দিয়ে কার সাথে যাচ্ছে। তা কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করে সাদা দাগ পড়লো, যা HCl এ দ্রবীভূত হলো না, তার মানে সেটা সালফেট। লবণটি শিকা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলো। তো এখানে তোমার বুঝতে হবে যে এখানে ডবল গেম খেলছে, ডবল গেম বোঝো তো, দুইটা আয়ন শনাক্ত করতে বলছে। তো আমি একটু যদি বুঝাই দিই, বোর্ডের দিকে তাকাও, আমি ওরা কি বলতে চাচ্ছে, ডবল গেম খেলছে কিভাবে। প্রথমত, যে এখানে সালফেট লবণের পরীক্ষাটা করছে, যে আমরা দেখছিলাম যে সালফেট লবণ, এই সালফেট লবণের সাথে যদি বেরিয়াম নাইট্রেট দিই, কিন্তু এখানে ওদের কাছে বেরিয়াম নাইট্রেট ছিল না, ওরা বেরিয়াম নাইট্রেটের পরিবর্তে ওরা কি দিচ্ছে, ওদের কাছে যেহেতু নাইট্রেট নাই ওরা বেরিয়াম ক্লোরাইড দিচ্ছে। তো বেরিয়াম ক্লোরাইড দিলে বেরিয়াম সালফেটের স্বাদ পদক্ষেপ আসবে। এই বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ কিভাবে ধরে নিলাম যে এটা বেরিয়াম সালফেট, কারণ এই সেলে দ্রবীভূত হলো না, আমি লিখছিলাম দেখো, যে এই যে বেরিয়াম সালফেট যেটা তৈরি হয় এটা HCl নো রিয়াকশন, মানে এই সেলের সাথে পদক্ষেপ অদ্রবণীয় থেকে যায়। HCl অদ্রবণীয়, নো রিয়াকশন মানে এখানে তুমি নো রিয়াকশন বা অদ্রবণীয় লিখতে পারো, পদক্ষেপ অদ্রবণীয়। তাহলে একটা মূলক শনাক্ত হয়ে গেছে, যেখানে অম্লীয় মূলকটা আমার শনাক্ত হয়ে গেছে, যে অম্লীয় মূলকটা SO4। এবার দেখো ওই লবণটার আরো একটা পার্ট আছে ক্ষারীয়, সেটা শনাক্ত করতে কি বলছে, লবণটা শিকা পরীক্ষায় সোনালী হলুদ হয়, তার মানে সেটা সোডিয়াম। তাহলে ক্ষারীয় মূলকটা হলো আমাদের সোডিয়াম, আর অম্লীয় মূলকটা হলো আমাদের সালফেট, তার মানে আমাদের লবণটা হলো Na2SO4। ডিটেলসে যদি তুমি বিক্রিয়া সহকারে না পড়ো তুমি কখনোই এইটা অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, তাহলে একটা হলো শিকা পরীক্ষা করছে আর একটা সিক্ত পরীক্ষা করছে। সালফেটটা আমরা বেরিয়াম নাইট্রেট থেকে বের করে নিছি, এই যে ক্লোরাইড আর HCl এ দ্রবীভূত হলো না, তার মানে সেটা সালফেট। আর যেহেতু সোনালী হলুদ বর্ণ হয়, আমরা জানি সোনালী হলুদ বর্ণ কি, সোডিয়ামের, তাহলে আমাদের অ্যান্সার হলো বি নাম্বার। ওকে, এরপরে চলে যাচ্ছে আমাদের পরের MCQ, 9 নম্বর। 9 নম্বর, একটি টেস্ট টিউবে 1 থেকে 2 ml প্রস্তুত লবণ দ্রবণ নিয়ে এতে কয়েক ফোঁটা যদি বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করা হয়, এতে সাদা পদক্ষেপ পড়ে যা লঘু HCl অ্যাসিডের দ্রবণীয়। সাদা পদক্ষেপটি কার? তাহলে দেখো, প্রথমে নিচে বেরিয়াম নাইট্রেট দিছে, তার মানে ক্লোরাইড হতে পারে, ওই সরি সালফেট হতে পারে, কার্বনেট হতে পারে, সালফেট অথবা কার্বনেট হতে পারে। এই সাদা পদক্ষেপ পড়ে যা লঘু HCl অ্যাসিড অদ্রবণীয়, তার মানে কনফার্ম এটা সালফেট।
সালফেট লবণ। সাদা আদক্ষেপটি কার? বেরিয়াম নাইট্রেট যদি যোগ করি, দেখো এই যে বেরিয়াম নাইট্রেট যদি যোগ করি, এই জায়গাটায় বেরিয়াম নাইট্রেট করে দিই, ওদের কাছে ক্লোরাইড ছিল না একবার, বেরিয়াম নাইট্রেট দিলে বেরিয়াম সালফেট তৈরি হয়। তো এই বেরিয়াম সালফেটটা তৈরি হবে, এটা হলো সাদা এই সেল অ্যাসিডে দ্রবীভূত হয় না। তাহলে একটা টেস্ট টিউবে 1 থেকে 2 ml প্রস্তুত দ্রবণ নিয়ে তার মধ্যে যদি কয়েক ফোঁটা বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করা হয়, এতে সাদা আদক্ষেপ পড়ে, যার লঘু এই সেল অ্যাসিডে দ্রবীভূত হয় না, অদ্রবণীয়। সাদা আদক্ষেপটি কার? বেরিয়াম সালফেটের। তাহলে বি নাম্বার অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। নিচের কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে ব্যবহার করা যায়? সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে HNO3, একটা হলো HNO3 আর একটা হলো H2SO4। তো HNO3 আর H2SO4, H2SO4টা দেখো, H2SO4 এর মধ্যে SO4 আছে, আর নাইট্রেটের মধ্যে HNO3 আছে। নাইট্রেট HNO3 যেটা, এই যে HNO3 যেটা NO3, আর H2SO4 এর যেটা SO4, এই NO3টা আমরা বেরিয়াম নাইট্রেট দিয়ে কিছুই করতে পারবো না, কিন্তু সালফেটটা বেরিয়াম নাইট্রেটের সাথে কি করবে? সাদা আদক্ষেপ তৈরি করবে। তা সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের পার্থক্য করা যাবে কি দিয়ে? এই যে বেরিয়াম নাইট্রেট দ্রবণ দিয়ে। ঠিক আছে, বেরিয়াম নাইট্রেটের সাথে HNO3, নাইট্রেট নাইট্রেট তো কোনো রিয়াকশনই হবে না। ওকে, পরের বিক্রিয়া। কোন যৌগটি ক্ষারকীয় দ্রবণকে নেস্তার দ্রবণ? নেস্তার দ্রবণ কোনটা? K2HJ4। বেরিয়াম নাইট্রেট দ্রবণ দ্বারা কোন অ্যানায়নকে শনাক্ত করা যায়? দুইটা, এটা হলো সালফেট আর কার্বনেট, এই যে এটা সালফেট আর কার্বনেট, দুটাকেই শনাক্ত করা যায়। আহ, এর পরের প্রশ্ন যাই, 13 নম্বর। নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন? জলীয় দ্রবণ বর্ণহীন মানে জিঙ্কের লবণ কি? জিঙ্কের লবণ পানিতে দ্রবণীয়, এটা অবশ্যই এখানের কোশ্চেন না, থার্ড চ্যাপ্টারের প্রশ্ন। থার্ড চ্যাপ্টারের ওই যে অবস্থান্তর মৌল কোনটি বর্ণহীন মনে আছে? অবস্থান্তর মৌল যেটা ডি অরবিটাল কি পূর্ণ থাকে, এটা D10 আছে না, এটা D10 থাকার কারণে এটা বর্ণহীন। আর এগুলোতে এই কপার D9 আছে, D9 কপার ইলেকট্রন বিন্যাস করলো D9, D9 মানে এটা বর্ণহীন। Fe2+ এর মধ্যে D6 আছে, D6 মানে সেটা, সরি কি বলি, আহ, এটার মধ্যে D10 থাকার কারণে এটা বর্ণহীন, D10 থাকার কারণে এটা বর্ণহীন। সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-তে পড়াইছি। এটা D9 আছে, D9 থাকার কারণে যেহেতু ডি অরবিটাল অপূর্ণ, অপূর্ণ থাকার কারণে এটা বর্ণযুক্ত। এটার মধ্যে D6 আছে, অপূর্ণ, তার মানে এটা বর্ণযুক্ত। নিকেল 2+ এর মধ্যে D8 আছে, কোবাল্ট D7, আয়রন কোবাল্ট নিকেল না, এটা D8, এটার মধ্যে D8 আছে। তাহলে এগুলো যেহেতু ডি অরবিটাল অপূর্ণ, সুতরাং এরা বর্ণযুক্ত, আর এটা ডি অরবিটাল পূর্ণ মানে এটা বর্ণহীন। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো সোডিয়াম আয়ন শনাক্তকরণ। সোডিয়াম আয়ন শনাক্ত করতে গেলে কোনটা ব্যবহার হয়? এই যে একদম সরাসরি বিক্রিয়া দিয়ে দিছে, সোডিয়াম আয়ন শনাক্ত করতে পটাশিয়াম পাইরঅ্যান্টিমোনেট। সালফার মূলক শনাক্ত করতে কোনটি ব্যবহার হয়? এটা আমাদের বইয়ে নাই, আসলে এটা আমাদের এতে নাই, এটা মুখস্থ, এটা প্রশ্ন একবার দিয়ে দিছে চিটাগং ইউনিভার্সিটি, সরাসরি মুখস্থ রাখো। D নম্বর, লেড অ্যাসিটেট, সালফেট, সালফ এর শনাক্ত করতে ব্যবহার হয় হলো লেড অ্যাসিটেট। খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্যমূলক শিখা কি? এই যে হালকা বেগুনি বা বেগুনি কালার, পটাশিয়াম আয়ন শনাক্তকরণ। আচ্ছা, এরপরে হলো শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে? সোনালী হলুদ প্রদর্শন করে হলো কি? সোডিয়াম, গোল্ডেন ইয়েলো, সোডিয়াম। এরপরে যাও, শিখা পরীক্ষায় বিভিন্ন শিখা পরীক্ষা এর মাধ্যমে বিভিন্ন ধাতব মৌল শনাক্ত করতে যে অ্যাসিড প্লাটিনাম তা ভিজে নেওয়া হয়, এই সেল অ্যাসিডে। ওই যে শিখা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এই সেল। আচ্ছা, এরপরে হলো, এরপরেরটা আমাদের বইয়ে নাই, এটা অবশ্য আগের বইয়ের, D13-14 মানে আগের বইয়ের ছিল। একটি হ্যালাইড লবণকে ঘন H2SO করে উত্তপ্ত করা হলো বেগুনি ধোঁয়ায় উৎপত্তি কোন আয়নের উপস্থিতি নির্দেশ করে? মানে বেগুনি ধোঁয়া উৎপন্ন হলে কোন আয়নের উপস্থিতি নির্দেশ করে, এটা মুখস্থ রাখবে, আয়োডাইড। এটা কিছু করার নাই, এটা হলো আমাদের আগের, আমাদের এই বই নাই, এটা হলো D13-14 মানে আগের ভার্সনের বই। সিলভার হ্যালাইড পদক্ষেপের সাথে NH4OH যোগ করলে, সিলভার হ্যালাইড পদক্ষেপের সাথে NH4OH যোগ করলে পদক্ষেপটি ধীরে ধীরে বর্ণহীন হয়ে যায়। এটা হলো আমাদের আগের বইয়ের সিস্টেম, D13-14, এটা AGBR। এগুলো মুখস্থ রাখা ছাড়া উপায় নাই। এই যে 19-20 আগের বই, 19-20 আগের বই, এটা
না পড়লেও চলে। আর যদি দিয়ে দেয় রিপিট প্রশ্ন, এই জন্য তুমি সরাসরি এখান থেকে যা দিয়ে আছে মুখস্থ রাখো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা 21 নম্বর, শিক্ষা পরীক্ষায় ফিল্ম টেস্ট কপারের রং। কপার কি ছিল? গ্রিন। মনে আছে কপারের কি বর্ণ? কপার হলো গ্রিন বা নীলাভ সবুজ। কপার হলো গ্রিন বা নীলাভ সবুজ, একদম শেষে লিখছিলাম। তাহলে এই গেল হলো আমাদের আয়ন শনাক্তকরণ, তার মেডিকেল প্রশ্ন, তার ভার্সিটির প্রশ্ন। তা আয়ন শনাক্তকরণ আমাদের শেষ। এই টপিকটা অনেকের ঝামেলা হয় বলে আজকে আমরা শুরুতেই এই টপিকটা পড়াইছি। আর নেক্সট দিন থেকে আমরা শুরু থেকেই, মানে কাল থেকেই একদম শুরুর টপিক থেকে শুরু করব, অর্থাৎ আহ অণুপরমাণুর সংখ্যা কাউন্ট করা থেকে শুরু করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।